নেওয়ার কথা ছিল। তিনটা ক্লাসের মধ্যে আজকে তৃতীয় ক্লাস, শেষ ক্লাস। আজকে আমাদের ফর্মালি আজকে আমাদের আলোচনা শেষ হবে, কিন্তু আমাদের যে প্ল্যাটফর্মটা আছে, প্ল্যাটফর্মটা কিন্তু আজীবন থাকবে। এখানে আহ, যে কেউ যে কোনো সময় যে কোনো নলেজ শেয়ার করতে পারবেন। আর এই প্রফেশনটা যখন আপনারা শুরু করবেন, আমি প্রত্যাশা করি এখানে যারা আছেন প্রত্যেকেই আইটিপি সনদ অর্জন করবেন, এবং এই প্রফেশনালটাতে আপনারা নিযুক্ত হবেন একটা সময়। হয়তো বা কেউ ফুল টাইম হবেন, কেউ পার্ট টাইম হবেন। তো যে যেভাবেই এখানে নিযুক্ত হন না কেন, আমাদের এই গ্রুপটা সকলের কল্যাণার্থেই আসলে থাকবে। যে কোনো নলেজ আপনারা যে কোনো সময় শেয়ার করতে পারবেন, সে প্রত্যাশা থাকবে। সবার প্রতি থাকবে যে আপনারা যে কোনো প্রবলেম এখানে শেয়ার করতে পারবেন। আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়। আর এটা এমন একটা পেশা, যত জনসংযোগ গণসংযোগ আপনার থাকবে, তত আপনি ভালো করতে পারবেন। আমরা আরো কিছু পার্টিসিপেন্টের জন্য অপেক্ষা করব। এর মধ্যে কিছু কোয়েশ্চেন নিব, যারা কোয়েশ্চেন করতে চান হ্যান্ড রাইজ করতে পারেন। আমরা কিছু সরাসরি কোয়েশ্চেন নিব, হ্যাঁ। কিবরিয়া বকুল ভাই প্রশ্ন করতে চাচ্ছেন, আমি আপনাকে মিউট করে দিচ্ছি, আপনি কোয়েশ্চেন করতে পারবেন। জি, কিবরিয়া বকুল ভাই প্রশ্ন করুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ। স্যার আমার প্রশ্নটা হলো যে আমি সেদিন একই রকম প্রশ্ন করেছিলাম। আমি একটু কনফিউশন ছিল জন্য আমি আবার একটু আপনার সাথে একটু মানে ক্লিয়ার হওয়ার জন্য বলতেছি যে জি আমি এটা হলো যে কি বলে যে আপনার হলো যে এই যে কর ফার্মে মানে কর আইনজীবীর আন্ডারে আমি হলো যে শিক্ষানবিশ হিসেবে আছি। এখন আমি হলো যে দেখালাম যে আমি হলো যে আইনজীবী সহকারী আছি, মানে হুম, সেলফ ডিক্লারেশনে আমি এটা দিলাম। জি। এখন আমি যে ফার্মে আছি সে ফার্ম থেকে আমাকে কি কোনো হলো যে মানে ডকুমেন্ট কি মানে নিতে হবে যে আমি যে তার ওইখানে যে কাজ করলাম শিক্ষানবিশ হিসেবে বা আইনজীবী সহকারী হিসেবে বা এরকম কোনো ওই আইনজীবীর কাছ থেকে আমি কি কোনো ডকুমেন্টেশন নিব যে যেটা ভাইবা বোর্ডে দেখতে চাইতে পারে বা এরকম কোনো কিছু? আচ্ছা, এটা নেওয়ার ব্যাপারে, এটা জমা দেওয়ার ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা এখানে দেওয়া নাই। যে জি। অ্যাপ্লিকেশন ছিল ওখানে, আপনি যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন ওই প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেশন করার মতো কোনো ডকুমেন্টস চাইনি। তবে এটা আপনি একটা তুলে রেখে দিবেন আপনার কাছে, যদি প্রয়োজন হয় তখন দেখাতে পারবেন। বুঝতে আচ্ছা পেরেছেন? আচ্ছা। আর আমার হলো যে ওই ইয়াটা হবে যে আইনজীবী সহকারী আর কি, এখানে হলো যে শিক্ষানবিশটা ইউজ করা যাবে না আর কি, তাই তো? করা যাবে না ব্যাপারটা এরকম না, আপনি আইনজীবী সহকারী শব্দটি লিখবেন, হ্যাঁ, যেহেতু আপনি ওনার সহকারী হিসেবে আছেন, এটাই লিখবেন। এই শব্দটাই প্রচলিত আছে। ঠিক ও আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি ওকে, মাচ। ওকে, ওয়েলকাম। এক আপু প্রশ্ন করেছেন যে মোট কয়টা প্রশ্ন করতে পারে। সব মিলিয়ে হয়তো বা 8-10টা কোয়েশ্চেন হতে পারে, আপনার একদম নাম থেকে শুরু করে। কম বেশি হতে পারে, এটা বেরি করবে হয়তো বা ওই ভাইবা বোর্ডের সিচুয়েশনের উপরে, প্রার্থীর উপরে, প্রার্থী কতটা স্মার্টলি আনসার দিতে পারতেছে সেটার উপরে। আরমান ভাই, আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি, আপনি প্রশ্ন করতে পারেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার হচ্ছে যে আমি একটা বেসরকারি সংস্থায় কাজ করি, হচ্ছে যে হেলথ ইনফরমেশন। আবার হচ্ছে যে পাশাপাশি আমি হচ্ছে যে বার কাউন্সিলের আর কি পরীক্ষার্থী, আর ওখানে শিক্ষানবিশ হিসেবে আপনার হচ্ছে এক জায়গায় যুক্ত আছি। হুম। তো হচ্ছে সেক্ষেত্রে আমি হচ্ছে যে ঘোষণাপত্রে হচ্ছে স্যার কি দুটা দিব না কোনটা দিলে বেটার হয়, একটা দিলে সেটা একটু আপনার কাছ থেকে পরামর্শ চাচ্ছি, এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে যে আপনার আমার হচ্ছে যে সার্টিফিকেট গুলো আমি যাতে নষ্ট না হয় কোনোভাবে, আমি মেনটেন করে ফেলছি। তো সেই ক্ষেত্রে কোনো অসুবিধা আছে কিনা মূল সার্টিফিকেট গুলো শো করার সময়? এই দুইটা বিষয় স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। জি, আপনি প্রথম যে প্রশ্নটা করছেন, আপনি একই সাথে দুইটা প্রতিষ্ঠানে কর্মরত আছেন, আপনি জি, যে কোনো একটা মেনশন করবেন। তো সেই আমি ক্ষেত্রে আমি বেসিক্যালি আমি বেসিক্যালি জবটাই হচ্ছে যে নিয়মিত, আর ওখানে যেটা শিক্ষানবিশ আইনজীবী হিসেবে যেটা হচ্ছে যে আমার ইয়া করা আছে, ওখানে আমি তেমন একটা যাই না আর কি বলতে গেলে। তো এখন আমি যেহেতু আইন পেশার ইয়া বোঝানোর জন্য আমি কি আইনের ইয়াটা দেখাইলে ভালো হবে, না হচ্ছে যে আমার বর্তমান জবটা কোনটা দেখাইলে ভালো হবে সেটা আর কি স্যার? আচ্ছা, এটা আমাকে আমার যেটা মনে হচ্ছে পার্সোনালি, আমি যেটা চিন্তা করতেছি সেটা হচ্ছে, আপনি যেহেতু যে ভাইবাটা দিতে যাচ্ছেন এটা আইন রিলেটেড,
আর এটা জি রিলেটেড আপনি একটা পেশায় যেহেতু আপনি এঙ্গেজ আছেন, আমার মনে হয় শুধু ওই পেশাটা দিলেই হবে। হ্যাঁ, ওই জি স্যার। আইনজীবী সহকারী হিসেবে এটাই দিবেন। আর দ্বিতীয় যেটা জি বললেন যে সার্টিফিকেট গুলা লেমিনেটিং করে ফেলছেন আপনি, সমস্যা নাই, এটা কোনো প্রবলেম হবে না। লেমিনেটিং করার আসলে প্রয়োজন হয় না, মূল সার্টিফিকেট গুলা লেমিনেটিং করা উচিত না। অনেক সময় দেখা গেছে যে আপনার বিভিন্ন আহ, বিভিন্ন ধাপে আসলে লেমিনেটিং সার্টিফিকেটটা উচিত না, কিন্তু আমরা অনেকেই ভয়ে যে সার্টিফিকেটটা ছিঁড়ে গেল কিনা, ছিঁড়ে যাবে কিনা, এই জাতীয় ভয়ে অনেকেই ছোটবেলায় লিমিটিং করে ফেলছি। হ্যাঁ, ঠিক আছে, এটা কোনো জি সমস্যা নাই। লিমিটিং করে ফেলছেন, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ, এটা ওকে। একটু কনফিউশন ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। লিটন কুমার সরকার ভাই প্রশ্ন করছেন যে নতুন অধ্যাদেশ সম্পর্কে বলেন স্যার। নতুন অধ্যাদেশ মানে হচ্ছে প্রতি বছরেই একটা করে বাজেটের পর ঠিক বাজেট সংশ্লিষ্ট একটা আইন আইন বের হয়, যেটাকে অর্থ আইন বলে। তো অর্থ আইনে ইনকাম ট্যাক্সের কিছু পরিবর্তন আসে, কাস্টমস অ্যাক্টের কিছু পরিবর্তন আসে, ব্যাট যে আইন আছে ব্যাট আইনের কিছু পরিবর্তন আসে। তা আমরা যে ইনকাম ট্যাক্স রিলেটেড যে পরিবর্তনগুলো আছে এগুলো আমরা অর্থ আইনের মাধ্যমে পাই। এটা সাধারণত সংসদের মাধ্যমে আসে, সংসদে পাশ হয়ে আসে। যেহেতু এই বছর সংসদ নেই, যে কারণে অর্থ আইন না এসে অর্থ অধ্যাদেশ এসেছে। এই অর্থ অধ্যাদেশে আয়কর সম্পর্কিত যে পরিবর্তনগুলা প্রয়োজন, কিছু দ্বারা স্পষ্টীকরণের প্রয়োজন ছিল বা পরিবর্তনের প্রয়োজন ছিল, এই পরিবর্তনগুলাই জাস্ট এই অর্থ অধ্যাদেশটাতে স্থান পেয়েছে। পাশাপাশি 2026-27 এবং 2027-28 কর বর্ষের যে স্ল্যাব, এটা ভূসাপেক্ষভাবে আরোধ্য করে দেওয়া হয়েছে। মানে আগে ভাগে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে, এই স্ল্যাব রেটটা আগে ভাগে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে প্রতিষ্ঠান বা কোম্পানিগুলা তাদের ট্যাক্স ম্যানেজমেন্টটা ঠিকঠাক করে করতে পারে। এই জন্য আসলে 2 বছর আগে থেকেই ওই ভূসাপেক্ষ কর স্ল্যাবটা দিয়ে দেওয়া হয়। যে আসলে একজন ব্যক্তির স্ল্যাব রেটটা কত হবে ওই ইয়ারে, এতে টিডিএসটা হিসাব করতে সহজ হয় প্রতিষ্ঠানগুলার। এই হচ্ছে ব্যাপার। তো অধ্যাদেশে তো আসলে খুব বেশি ইনফরমেশন নাই, মূল ইনফরমেশনটা হচ্ছে স্ল্যাব। এছাড়া কিছু ধারার ক্ষেত্রে কিছু পরিবর্তন আনয়ন করা হয়েছে অধ্যাদেশের মাধ্যমে। ব্যাপক তেমন পরিবর্তন না, হয়তোবা 20-25টা ধারার মধ্যে সর্বসাকুল্যে কিছু পরিবর্তন আনা হয়েছে, যেমন টিডিএস এর রেট সম্পর্কিত কিছু পরিবর্তন আসছে, এই ব্যাপারগুলা। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার আর কি। তো অধ্যাদেশ সম্পর্কে আর খুব বেশি জানার প্রয়োজন নেই, এটা হচ্ছে ব্যাপার। আমরা যে সংক্ষিপ্ত সার দিয়েছি অর্থ অধ্যাদেশ 2025-এ, সেটা জাস্ট আপনারা একটু মনে রাখবেন। স্যার আরেকজন খুব একটা রেলেভেন্ট কোয়েশ্চেন করেছে। হ্যাঁ, এখানে কোয়েশ্চেনটা ছিল সার্টিফিকেটে কোনো মার্ক আছে? হ্যাঁ, ডেফিনেটলি সার্টিফিকেটে মার্ক আছে। 50 মার্কসের ভাইবা হবে, এর মধ্যে সার্টিফিকেটে একটা মিনিমাম মার্কস থাকবে। হয়তোবা সেটার সংখ্যা 5 অথবা 10 হতে পারে। ঠিক আছে, সার্টিফিকেটে কিন্তু মার্কস আছে। প্রত্যেকটা সার্টিফিকেট আপনি আহ, যেটা অ্যাপ্লিকেশনে উল্লেখ করেছেন, আপনার কোয়ালিফিকেশন যা আছে সে অনুযায়ী কিন্তু সার্টিফিকেটের মার্ক আছে। ঠিক আছে। এবং সার্টিফিকেটের মার্কটা কিভাবে করা হয়, এটা একটা ব্যাপার। অনেক প্রতিষ্ঠান দেখে যে সার্টিফিকেটে রেজাল্টটা কেমন, সে অনুযায়ী হয়তো বা মার্কসের একটু আপস ডাউনস হতে পারে। আর শুধু সার্টিফিকেটটাই সাবমিশন করার জন্য বা সার্টিফিকেটটা আছে আপনার, এই সুবাদেও একটা মার্কস হয়। সো এখানে রেজাল্ট খুব বেশি বেরি করবে না, হয়তো বা 1-2 মার্কসের আপস ডাউনস হতে পারে। টোটাল 10 মার্কস যদি সার্টিফিকেটে থাকে, যেহেতু 50 মার্কসের বাইবা, তো কাগজ পত্রে 10 মার্কস থাকবে, এটা প্রত্যাশা করা যায়। 10 মার্কসের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার মার্কসের জন্য 1-2 মার্কস এরফের হতে পারে। আপনি 10-এর মধ্যে 10 পেতে পারেন, আপনার রেজাল্ট যদি খুব ভালো থাকে। আর রেজাল্ট যদি একটু কম কম থাকে, এই ক্ষেত্রে হয়তো বা 9 পেতে পারেন, 8 পেতে পারেন, এটা আপনি পাবেন। এটা আপনার রাইটস, যেহেতু সার্টিফিকেট গুলো আপনার আছে। আরেক ভাই প্রশ্ন করছেন যে আধা সরকারি চাকরিতে বর্তমান থাকলে সনদ নেওয়ার সময় কি চাকরি ছেড়ে দিতে হবে নাকি একসাথে চালানো যাবে? হ্যাঁ, অ্যাপ্লিকেশনটাতে এটাই বলা আছে। কেউ যদি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত স্থানীয় কর্তৃপক্ষে চাকরি করে থাকেন, তাহলে আপনি ভাইবা দিতে পারবেন, এতে কোনো হ্যাসেল নেই। ভাইবাটা এনওসি নিয়ে দিতে হবে। তবে আপনি যখন সনদটা গ্রহণ করতে যাবেন, সনদটা কিছুদিন পরে দিবে, সনদটা আনয়ন করার সময় আপনি যে ওই চাকরি রিজাইনেশন দিয়ে আসছেন সেটা প্রুভ করতে হবে। একই সাথে এই সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কিংবা কর্তৃপক্ষের চাকরি করে আপনি ইনকাম ট্যাক্স কনসালটেন্সি পেশাটাকে বেছে নিতে পারেন না। এই সুবাদে আপনার এই হ্যাসেলটা পার করতে হবে।
আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমি এসএসসি এইচএসসি আর এলএলবি এর কথা উল্লেখ করেছি, হয়তো বা ওনার মাস্টার্স আছে, উনি মাস্টার্স উল্লেখ করেন, এটা কোনো সমস্যা না। আপনার এখানে যে রিকোয়ারমেন্ট ছিল, এই রিকোয়ারমেন্টের অনুযায়ী সার্টিফিকেটের মার্কটা থাকবে। আপনি একটা বেশি সার্টিফিকেট দিয়ে দিয়েছেন বিদায় বেশি মার্কস আপনাকে দিয়ে দিবে, ব্যাপারটা তা না। রিকোয়ারমেন্টস অনুযায়ী তিনটা সার্টিফিকেট, এসএসসি এইচএসসি আর হচ্ছে যেটা গ্রাজুয়েট সার্টিফিকেট যেটা, তো তিনটা সার্টিফিকেটের উপরে মার্কসটা ডিস্ট্রিবিউশন করা থাকবে। সো আপনি চারটা সার্টিফিকেট দিবেন এই জন্য আপনাকে বেশি মার্কস দিবে, ব্যাপারটা তা না। রিকোয়ারমেন্টস অনুযায়ী তিন ধরনের সার্টিফিকেটে ধরেন 10 মার্কস, এই ক্ষেত্রে তিনটা সার্টিফিকেট আপনার থাকলে হলো। যদি বেশি আপনি দেখান সেটা আপনার এক্সট্রা কোয়ালিটি, এটার জন্য আলাদা কোনো মার্কস বরাদ্দ থাকবে না। ঠিক আছে, ঠিক আছে, আমরা আরো কিছু প্রশ্ন নিব। আমরা আমাদের আজকের ক্লাসের লেকচারটাতে চলে যাচ্ছি। আজকে আমাদের শেষ লেকচারটা যেভাবে সাজানো হয়েছে আমরা সেই লেকচারটা দেখি চলেন। পরবর্তীতে আমরা আবার প্রশ্ন নিব, কোনো সমস্যা নেই। যাদের কোয়ারি আছে আপনারা মেসেজ লিখে রাখতে পারেন, অথবা আমি সরাসরি ভাবে নিব ইনশাল্লাহ। আজকে আমাদের লেকচার 3। আমরা প্রথমত আমাদের কোর্স একটু প্ল্যান করেছিলাম, কোর্স প্ল্যানে আমরা চেষ্টা করেছি সব কয়টা সম্ভাব্য বিষয়সমূহ ইনক্লুসিভ করা। সেটা আমরা ইনক্লুসিভ করতে পেরেছি, এবং সেই বিষয়টার সংখ্যা ছিল প্রায় 20টা। সবকটা বিষয় আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করেছি। আজকেও কিছু বিষয় বাকি আছে, এগুলো আমরা আজকে দেখব। আমরা শুরুতেই দেখে আসছি যে আসলে আয়কর আইন 2023-এর সংক্ষিপ্ত সার, অথবা এর আগে দেখে আসছি কোড অফ কন্ডাক্ট, কোড অফ গ্রেস, আমরা কি করা উচিত ভাইবা বোর্ডে, সেই ব্যাপার সম্পর্কে আমরা কিছুটা আলোকপাত করার চেষ্টা করেছি। আমরা আমাদের নলেজ শেয়ার করার চেষ্টা করেছি যে এইভাবে হয়তো বা মেনটেন করলে আপনার ভাইবাটা ভালো হতে পারে। এছাড়া আপনার নিজস্ব একটা স্বকীয়তা রয়েছে, ব্যক্তিত্ব রয়েছে, সেটার মাধ্যমে আপনি হয়তো আপনার ভাইবার সর্বোচ্চ এফোর্টটা দিতে পারবেন, এটা আমাদের ধারণা। সো আমি আশা রাখি যে আমাদের যে বিষয়গুলো আমরা নলেজ গুলো শেয়ার করেছি এগুলো আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ। আমরা আজকে লেকচার 3-তে যে বিষয়গুলো আলোচনা করব, এর মধ্যে প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে ই রিটার্ন সম্পর্কিত আলোচনা। দেখুন, ইলেকট্রনিক কর ব্যবস্থা সম্পর্কে আয়কর আইন 2023-এ একটা ধারা আছে, ধারাটা হচ্ছে 328। অর্থাৎ 328 ধারায় বলা আছে যে ইলেকট্রনিক পদ্ধতিতেও ওই কর নির্ধারণ করা যাবে, করদাতাকে নোটিশ দেওয়া যাবে, অথবা ইলেকট্রনিক পদ্ধতিতে রিটার্ন সাবমিট করা যাবে। ইলেকট্রনিক পদ্ধতিতে রিটার্ন সাবমিট করলে পরে যে অ্যাকনোলেজমেন্টটা পাওয়া যাবে সেটা স্বাভাবিকভাবে আপনি ম্যানুয়ালি যে রিটার্ন সাবমিট করেছেন সেই অ্যাকনোলেজমেন্ট যেভাবে কাজ করবে, ঠিক ইলেকট্রনিক পদ্ধতিতে যে অ্যাকনোলেজমেন্টটা আপনি পেয়েছেন, অথবা যে ডকুমেন্টস গুলা ইনকাম ট্যাক্সের কর নির্ধারণী যে ডকুমেন্টস গুলো আপনি পেয়েছেন ইলেকট্রনিক কর ব্যবস্থাপনার মাধ্যমে, একই রকম ভাবে কাজ করবে। মানে দুইটার মধ্যে কোনো তফাৎ থাকবে না, এটা হচ্ছে মূল ফ্যাক্ট। ইলেকট্রনিক কর ব্যবস্থাপনাটার ব্যাপারে আইনে যে কথাগুলো বলা আছে এগুলো আমি জাস্ট এখানে একটু তুলে ধরার চেষ্টা করেছি। এখানে বলা আছে যে ক্ষেত্রে এই আইনের কোনো বিধানের অধীন কোনো রিটার্ন, উৎসে করের রিটার্ন, যে কোনো প্রকারের বিবৃতি, আবেদন, দলিল কোনো আয়কর কর্তৃপক্ষের নিকট বা কর আপিল ট্রাইব্যুনালে দাখিল করতে হইবে, সেই ক্ষেত্রে উক্ত রিটার্ন, বিবৃতি, আবেদন বা দলিল বোর্ড কর্তৃক গৃহীত বা অনুমোদিত ইলেকট্রনিক, মানে বোর্ড স্বাভাবিকভাবে বোর্ড বলে দিবে যে এই সফটওয়্যারে আপনি কাজটা করেন, এটাকে বলা হচ্ছে যে বোর্ড কর্তৃক গৃহীত বা অনুমোদিত ইলেকট্রনিক কম্পিউটারে পাঠযোগ্য বা যন্ত্রে পাঠযোগ্য ফরমে ও পদ্ধতিতে দাখিল করা যাবে। তার মানে রিটার্ন ইলেকট্রনিক পদ্ধতিতে দাখিল করা যাবে, এটা আইনেই বলা আছে, যে কারণে কিন্তু ই রিটার্নের একটা জোর চলে আসছে। এখানে রিটার্ন পাশাপাশি একটা কথা বলা হচ্ছে উৎসে করে রিটার্ন। উৎসে করে রিটার্ন বলতে আসলে কি বোঝানো হয়? আমরা ব্যক্তি যারা রিটার্ন সাবমিট করি, ব্যক্তি এটা হতে পারে স্বাভাবিক ব্যক্তি, হতে পারে কোম্পানি, হতে পারে ফার্ম, হতে পারে এওপি, ট্রাস্ট কিংবা ফান্ড, যাই হোক না কেন, এটা হচ্ছে স্বাভাবিক একটা রিটার্ন। এই রিটার্ন আমরা সাবমিট করি প্রতি বছর বছর। আর উৎসে করে রিটার্ন সাধারণত সাবমিট করে থাকে কারা? কোম্পানি করে থাকে, ফার্ম করে থাকে। এটার মানে হচ্ছে যে প্রতি মাসে যে খরচ হয়, হ্যাঁ, কোম্পানিকে বা ফার্মকে খরচ মেনটেন করতে হয়। খরচ করলে পরে আপনি যে খরচ করলেন, কাউকে পেমেন্ট করলেন, পেমেন্ট করার সময় টিডিএস কেটে রাখছেন কিনা, প্রতি মাসে মাসে এটা মেনটেন করতেছে কিনা, হ্যাঁ মেনটেন আপনি করতেছেন কিনা, এটা ইনকাম ট্যাক্স অফিস প্রতি মাসে মাসে তদারকি করার ব্যবস্থা করেছে। কারণ গভর্নমেন্ট, সরকারের সরকারের বিভিন্ন রকম উন্নয়ন অবকাঠামো, বিভিন্ন রকম কার্যাদি পরিচালিত হয়
জনগণের ট্যাক্সের টাকা দিয়ে, এই ট্যাক্সের টাকাটা যদি একবারে সরকার এই নভেম্বর মাসে গিয়ে পায়, তাহলে তো হবে না। সারা বছরই গভর্নমেন্টের খরচ আছে, সরকার খরচ করে বিভিন্ন খাতে, এই খরচ গুলা সারা বছর ব্যাপী একটা সুষম বন্টনের মাধ্যমে হয়ে থাকে। সো এই জন্য ইনকাম ট্যাক্সে একটা বিধান করা আছে যে টিডিএস, অর্থাৎ আপনি যে খরচটা কোনো একটা কোম্পানি বা ফার্ম যে খরচটা করতেছে বা একটা প্রতিষ্ঠান যে খরচটা করতেছে, এই খরচের এগেনস্টে সে টিডিএসটা কেটে রাখতেছে কিনা, এটা তদারকি করার জন্য উৎস করে রিটার্ন দেওয়া হয়। এটা 177 দ্বারাই, এই নলেজটা আপনার একটু মাথায় রাখবেন যে উৎস করে রিটার্নটা দেওয়া হয় 177 দ্বারাই। আপনাকে ভাইবা বোর্ডে প্রশ্ন করতে পারে যে উৎস করে রিটার্ন দেওয়া হয় আয়কর আইন 2023-এর কোন সেকশন অনুযায়ী, আন্ডার সেকশন 177। ঠিক আছে। আর রিটার্ন সাবমিট করা হয়তো 180 দ্বারাই। হ্যাঁ, এজ ইউজুয়াল যে রিটার্ন আন্ডার সেকশন 180 দ্বারাই রিটার্ন সাবমিট করা। নলেজটা একটু মাথায় রাখবেন। এগুলা ছোট ছোট ব্যাপার হলেও এগুলাই কিন্তু কোশ্চেনের ইস্যু। ভাইবা বোর্ডে হয়তো বা বড় একটা বিবৃতিমূলক প্রশ্ন করার সুযোগ থাকে না স্যারদের, যে কারণে ওনারা খুব শর্ট বা কুইজ প্রকৃতির যে প্রশ্নগুলো এগুলাই বেশি করে থাকে। কারণ হুট করে ওনারাও তো স্বাভাবিকভাবে মানুষ, হুট করে তো এত বিশাল আহ, খুব ডিপের কোয়েশ্চেন ওনারাও মনে নাও করতে পারেন, যে কারণে যেগুলা এজ ইউজুয়াল কোয়েশ্চেন এগুলো হয়তো বা বেশি বেশি করবেন। এটা একটা এজ ইউজুয়াল বিষয় যে রিটার্ন সাবমিট করা হয়, যেটা আমরা আগের ক্লাসটাতে দেখে আসছি 180 দ্বারাই। আর উৎস করে রিটার্ন সাবমিট করা হয় 177 দ্বারা। এটা কারা করে? কোম্পানি করে, ফার্ম করে। কেন করে? সারা মাস জুড়ে। এটা কিন্তু প্রতি মাসে কোম্পানিকে সাবমিট করতে হয়, আর ফার্মকে প্রতি 3 মাস অন্তর অন্তর সাবমিট করতে হয়। ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার। দেখেন, ইলেকট্রনিক কর ব্যবস্থা সম্পর্কিত আরো একটা কথা বলা আছে, বোর্ড কর্তৃক গৃহীত বা অনুমোদিত নির্দিষ্ট কম্পিউটার ইলেকট্রনিক সিস্টেমে প্রেরিত কোনো নোটিশ, আদেশ, চাহিদাপত্র, সনদপত্র, যোগাযোগপত্র, প্রাপ্তি স্বীকারপত্র এই আইনের অধীন কোনো নোটিশ, আদেশ, চাহিদাপত্র, সনদপত্র, যোগাযোগপত্র বা প্রাপ্তি স্বীকারপত্র হিসেবে বিবেচিত হবে। বোর্ড সুনির্দিষ্টভাবে যে পদ্ধতিতে আহ, আদেশ, নোটিশ, চাহিদাপত্র, সনদ, যোগাযোগ অথবা আহ, আহ, কোনো প্রাপ্তি স্বীকারপত্র যে সিস্টেমে প্রক্রিয়ায় দেয়, সেটা এজ ইউজুয়াল যদি ম্যানুয়ালি রিটার্ন সাবমিট করা হয় বা ম্যানুয়ালি যদি ওই আদেশটা দেয়, সেটা যেরকম কাজ করবে, ইলেকট্রনিক পদ্ধতিতে যদি দিয়ে থাকে তাহলে সেটা একই রকম ভাবে কাজ করবে। তাহলে এখন বলা যায় যে, ধরেন একটা নোটিশ ট্যাক্স অফিস স্বাভাবিকভাবে এতদিন ধরে বাই পোস্টে, মানে পোস্ট অফিসের মাধ্যমে করদাতার কাছে প্রেরণ প্রেরণ করতো। এখন যদি ট্যাক্স অফিস ওই করদাতার ইমেলে পাঠিয়ে দেয় তাও কিন্তু হবে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেও কিন্তু হবে। ঠিক আছে, কারণ এটা আইনটাতে এটা শুদ্ধ করে নেওয়া নেওয়া আছে। হুম। এখন ব্যাপারটা এরকম হয়, এটা খুব হ্যাসেল হয় যে করদাতা অনেক সময় বলে যে আমি তো নোটিশ পাইনি, আপনারা যে নোটিশ করেছেন আমি তো নোটিশ পাইনি। অথবা পোস্ট অফিসের লোকজনেরা ওনারা গিয়ে হয়তো বা অ্যাড্রেসটা পায় না, আবার চিঠিটা ফেরত নিয়ে আসে, চিঠিতে লিখে রাখে কমেন্টস হিসেবে যে মানে ওই করদাতাকে খুঁজে পাওয়া যায়নি। এটা হয়, অনেক সময় ঝামেলা হতে পারে, অ্যাড্রেস চেঞ্জ হতে পারে, কিন্তু ইমেল, মোবাইল নাম্বার এগুলো তো সাথে সাথে থাকে, তাই না? সো যদি ইনকাম ট্যাক্স অফিস ওই ইলেকট্রনিক এই পদ্ধতিতেও যদি চিঠিটা পাঠায় করদাতার কাছে, তাহলে এটাও কিন্তু ওই আইনটার মাধ্যমে বৈধ করা আছে। করদাতাকে জানানো, অবহিত করা যাবে এই ইলেকট্রনিক পদ্ধতিতে, অর্থাৎ ইমেলে পাঠালে হবে, হোয়াটসঅ্যাপে পাঠালেও হবে। এখন থেকে কিন্তু করদাতা যদি হোয়াটসঅ্যাপে পাঠানো হয়, করদাতা কিন্তু বলতে পারবে না যে আমি তো চিঠি পাইনি, কারণ এখানে তো একটা প্রমাণ থেকে যাবে যে হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে। হ্যাঁ, উনি যদি বলে আমি হোয়াটসঅ্যাপ দেখিনি, সেটা ভিন্ন ব্যাপার। সে হোয়াটসঅ্যাপ চালাচ্ছে, না দেখার সুযোগ নেই, অবশ্যই দেখতেছে। আর কারো ইমেল থাকলে ইমেল প্রতিদিন একবার চেক করতে হয়, এটা ইমেল ব্যবহারের একটা নিয়ম। সো এই ব্যাপারগুলা আস্তে আস্তে আইনটা মানে পুরোপুরি ভাবে অ্যাপ্লিকেশন যখন শুরু হবে, তখন এই অজুহাত গুলা দেখানোর আর কোনো সুযোগ থাকবে না। ইলেকট্রনিক কর ব্যবস্থা আরো একটা কথা বলা হয়েছে যে, বোর্ড ই আইনের কোনো বিধানের অধীন আয়কর কর্তৃপক্ষের নিকট বা কর আপিল ট্রাইব্যুনালের কোনো প্রকার হাজিরা বা শুনানির বিষয়ে ইলেকট্রনিক মাধ্যমে নিশ্চিত করবে যে কোনো কম্পিউটার বা ইলেকট্রনিক সিস্টেম উন্নয়ন, ব্যবহার ও প্রচলন করিতে পারিবে, এবং উক্ত সিস্টেমের মাধ্যমে হাজিরা প্রদান ও শুনানি নিশ্চিতে প্রয়োজনীয় আদেশ জারি করতে পারবে। এখন পর্যন্ত এটা চালু হয়নি। আপনারা জানেন অনেকেই যে কোনো মামলা যদি, আয়কর মামলা যদি আপিল হয়, আপিলে গিয়ে শুনানি দিতে হয় করদাতাকে বা তার প্রতিনিধিকে। এখন হয়তো বা দেখা যাবে ওই বোর্ডে গিয়ে বা জাতীয় রাজস্ব বোর্ডে গিয়ে, আপিল অঞ্চলে গিয়ে সশরীরে যাইতে হবে না। আপনি যদি বোর্ড সিস্টেমটা চালু করে ফেলে যে ইলেকট্রনিক পদ্ধতিতে আপনি যদি ভিডিও কলে কথা বলেন, তাহলে হাজিরা হয়ে যাবে।
হয়তো বা এটা এখনো চালু হয়নি, একটা সময় হতে পারে। তো এই ব্যাপারটা আগে থেকেই সিদ্ধ করা আছে আইনে। হ্যাঁ, এই জিনিসটাই বোঝানো হয়েছে যে এখন আপনারা যারা এই প্রফেশনটাতে যাচ্ছেন, আপনাদেরকে কিন্তু এই ইলেকট্রনিক্যালি অ্যাডভান্সড হতে হবে, এই প্রযুক্তির সাথে টেকনোলজিক্যালি আপনাকে ডেভেলপ হতে হবে, তা না হলে কিন্তু আপনি এই পেশাটাতে ভালো করতে পারবেন না। কারণ এখন দিন দিন এটা টেকনোলজি বেসড হয়ে যাচ্ছে। টেকনোলজি বেসড হয়ে যাচ্ছে, এটা আইনেও বলা আছে যে টেকনোলজি বেসড করতে হবে। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বোর্ড যে কোনো বিশেষ আদেশ দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি শ্রেণী, কোনো নির্দিষ্ট শ্রেণী আয়ের ক্ষেত্রে ইলেকট্রনিক মাধ্যমে রিটার্ন, উৎসে করে রিটার্ন, যে কোনো প্রকারের বিবৃতি, আবেদন বা দলিল কোনো আয়কর কর্তৃপক্ষের নিকট বা কর আপিল ট্রাইব্যুনালে দাখিল বাধ্যতামূলক করিতে পারিবেন। আপনারা দেখবেন যে গত 2024-25 কর বছরে একটা বিশেষ আদেশ জারি করা হয়েছিল যে যারা সরকারি চাকরিজীবী এবং ঢাকা সিটি কর্পোরেশনে, গাজীপুর সিটি কর্পোরেশনে কিংবা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বসবাস করেন, তাদেরকে ই রিটার্ন সাবমিট করতে হবে। যারা টোবাকোতে চাকরি করেন, বার্জারি চাকরি করেন কিংবা মেরিকোতে চাকরি করেন, তাদেরকে অবশ্যই ই রিটার্ন সাবমিট করতে হবে। এটা কিসের বলে এই আদেশটা জারি করা সম্ভব হয়েছে? এই যে এই 4 নাম্বার দফার মাধ্যমে। হ্যাঁ, অর্থাৎ আইনের ভিতরে থেকেই কিন্তু বোর্ড সকল ধরনের ডিসিশন নিয়ে থাকে। হুট করে যদি এখন পুরোপুরি অনলাইন সিস্টেম বা ই রিটার্ন চালু করে দেয়, এখানে কিছু বলার থাকবে না, কারণ আইনটাতে এটা সিদ্ধ করা করে রাখা হয়েছে অলরেডি। ইলেকট্রনিক মাধ্যমে কর পরিশোধ বা কর পরিপালন সংক্রান্ত অন্যান্য বিষয়ে বোর্ড বিশেষ আদেশ জারি করতে পারে। অর্থাৎ ইলেকট্রনিক সিস্টেমে কোনো কাজ করার ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ড, বোর্ড বলতে জাতীয় রাজস্ব বোর্ডকে বোঝানো হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড যে কোনো সিদ্ধান্ত যে কোনো সময় নিতে পারে। সো আপনাকে, আপনি যদি স্মার্টলি এই প্রফেশনটা করতে চান, আপনাকে ডেফিনেটলি টেকনোলজিক্যালি অ্যাডভান্সড হতে হবে। এখন তো মোটামুটি সবাই স্মার্টফোন ইউজ করেন। টেকনোলজিক্যালি কিছু আইডিয়া তো আছেই, কিন্তু আইডিয়া গুলা সুস্পষ্ট ভাবে রাখতে হবে। কারণ আপনি একটা ডকুমেন্টস সংরক্ষণ করে রাখলেন, হুট করে মোবাইলটা নষ্ট হয়ে গেল, তাহলে আপনি এটা, ওই ইনফরমেশনটা কিন্তু আপনি পরে হয়তোবা খুঁজে পাবেন না, হ্যাসেল হয়ে যাবে। তো এই ব্যাপারগুলা কিভাবে ব্যাকআপ করা যায় তথ্যগুলা, এই ব্যাপারগুলাও কিন্তু আপনার জেনে রাখতে হবে। হুম, ঠিক আছে। এই ব্যাপারগুলা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখন যে স্মার্ট প্রফেশনটায় আমরা এঙ্গেজ হতে যাচ্ছি, কর আইনজীবী, আয়কর আইনজীবী হিসেবে এই প্রফেশনটাতে কিন্তু এই ইলেকট্রনিক ব্যাপারটাকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, এবং এটার জন্য একটা ধারা আনা হয়েছে আয়কর আইন 2023-এ, ধারা 328। এটা একটু মনে রাখবেন। ঠিক আছে, ই রিটার্নের ব্যাপারে আয়কর আইন 2023-এ কোন ধারায় বলা হয়েছে? 328। ই রিটার্ন জমা দেওয়ার একটা প্রক্রিয়া মেনটেন করে ই রিটার্নটা জমা দিতে হয় বা সাবমিট করতে হয়। অনেকে যদি ই রিটার্ন জমা দিয়ে থাকেন, তাহলে আপনারা দেখবেন প্রথমে একটা আইডি খুলতে হয়। স্বাভাবিকভাবে যেরকম আমি আপনি ফেসবুক আইডি খুলেছি, এরকম একটা আইডি খুলতে হয়। একবার আইডিটা খুলে ফেললে পরে সারা জীবন এখানে আপনি প্রবেশ করতে পারবেন, লগ ইন করতে পারবেন। আইডি খোলাটাকে বলা হয় আইডি সাইন আপ। এর আইডি খোলা হয়ে গেলে পরে যেটা করেন সেটাকে বলা হয় সাইন ইন। তো আইডি সাইন আপ একবারই করা হয়, একবার আইডিটা হয়ে গেলে পরে আপনি সারা জীবনব্যাপী হয়তো বা এই একটা আইডিতেই বারবার সাইন ইন করে ওখানের তথ্য প্রতি বছর বছর আপডেট করতে পারবেন। তো আপনি যখন আইডিটা খুললেন, আইডিটা খোলার সময় অবশ্যই যার আইডি, তার পারমিশন লাগবে। সে যে আপনাকে পারমিশন দিছে এটা সততা হচ্ছে একদম এক্স্যাক্টলি তার যে মোবাইল সিমটা অবশ্যই এনআইডি দিয়ে কিনা, ওই মোবাইল সিমে একটা ওটিপি যাবে। মানে এটা সিকিউরিটির জন্য। তা না হলে তো দেখা গেছে যে একজন আরেকজনের আইডি না বলেই কোন রকম টিনটা কালেকশন করে আইডি খুলে ফেলবে, তাহলে তো ওই ব্যক্তিটা হ্যাসেলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এটা নিশ্চিত করার জন্যই আসলে ওই ভেরিফিকেশন করার জন্য একদম নিজের এনআইডি দিয়ে যে সিমটা কিনা, ওই সিমটাতে একটা ওটিপি গেছে। ওই ওটিপি যাওয়ার পরে উনি যদি সম্মতি দেয়, তাহলে তো আপনি আইডিটা কনফার্ম করতে পারবেন, তাকে না হলে কিন্তু পারবেন না। যাতে ওই করদাতা জাতীয় রাজস্ব বোর্ডকে, সরকারকে না ধরতে পারে যে আমার নামে যে ই রিটার্ন সাবমিট করা হয়েছে এটা তো আমি দেইনি, এটা বলার কোনো সুযোগ থাকবে না। কারণ অবশ্যই ওই তার কনসার্নের মাধ্যমে আইডিটা খোলা হয়েছে এবং ই রিটার্নটা সাবমিট হয়েছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার আর কি। এই জন্য কিন্তু আপনার মোবাইল নাম্বারের যে হ্যাসেলটা, যে অনেক সময় ওটিপির যে হ্যাসেল, হ্যাঁ, এটা এটা কেন করা হয়েছে? এটা না করলে তো নানা রকম জটিলতা সৃষ্টি হতো। এই জন্য আসলে এটা করা হয়েছে যে ওই ব্যক্তির কনসার্নে এটা আইডিটা খোলা হয়েছে এবং রিটার্নটা সাবমিট করা হয়েছে। ই রিটার্ন আপনি যখন আইডিটা খুলবেন, সাইন ইন করবেন, ওখানে অটোমেটিক্যালি আপনার কিছু ইনফরমেশন চলে আসবে। আপনার যে প্রোফাইলটা, এটা একটা প্রোফাইল অটোমেটিক্যালি
যে টিন সার্টিফিকেট আছে, টিন সার্টিফিকেট অনুযায়ী জেনারেট করা হয়ে যাবে। ওখানে যে বছর আপনি রিটার্ন সাবমিট করবেন ওই বছরের কিছু তথ্য দিতে হবে। এটার জন্য 7টা স্টেপ মেনটেন করতে হবে। প্রথম স্টেপটা ওখানে আপনি যে আইডিটা খুললেন আইডিটার মধ্যে ধরেন আপনি 7টা পেজ পাবেন, একটার পরে একটা। প্রথম 1 নাম্বার পেজটা ফিল আপ করার পরে সেভ এন্ড কন্টিনিউ দিলে সেকেন্ড পেজটাতে যাওয়া যাবে। তাহলে প্রথম পেজটাতে আসলে কি থাকে, অ্যাসেসমেন্ট সংক্রান্ত কিছু মৌলিক তথ্য, যেরকম থাকবে যে অ্যাসেসমেন্ট ইয়ার, মানে কোন বছরের কোন কর বছরের রিটার্ন এটা, সেটা, ইনকামের খাতগুলা থাকবে, যে কয়টা ইনকামের খাত আছে এগুলা থাকবে। তো যার রিটার্নটা সাবমিট করা হচ্ছে রিটার্ন হিসেবে, তার হয়তো বা সব কয়টা আয়ের, মানে সব কয়টা খাতে আয় থাকবে না, হয়তো বা একটা বা দুইটা থাকবে। সে যে কয়টা খাতে আয় করলো, সে কয়টা খাতে আয়ে সে টিক চিহ্ন দিবে এখানে। এডিশনাল আরো কিছু ইনফরমেশন এখানে চাওয়া হয়, যে আসলে এই আয়ের উৎস কোথায়, মানে কোন অবস্থানটা কোথায়, বাংলাদেশের কোন জায়গায় বসে সে আয় করতেছে। এরপরে IT10B, যেটা সম্পদের বিবরণী, সম্পদের বিবরণী ওই করদাতা দিতে চাই কিনা, এটা ম্যান্ডেটরি না। ঠিক আছে, যদি দিতে চাই ইয়েস চাপবে। ঠিক আছে, এটা আর এখানে রিকোয়ারমেন্টের ব্যাপারে বলা আছে। আমাদের রিটার্ন সিস্টেমটা এখন পর্যন্ত হয়তোবা 100% অটোনোমাস হয়নি। এখন পর্যন্ত কিছু লিমিটেশন আছে। আস্তে আস্তে এটা কিন্তু আরো আপডেট হবে। গত বছর অনেকেই অনেক লিমিটেশন পেয়েছেন রিটার্ন সাবমিট করতে গিয়ে। এই বছর আরো ডেভেলপ হবে, কিছু নতুন ব্যাপার চলে আসবে। হ্যাঁ, হ্যাসেল কমবে। আশা করি জাতীয় রাজস্ব বোর্ড এটা নিয়ে কাজ করতেছে দীর্ঘদিন ধরে। এই বছর অনেকেই স্বাচ্ছন্দ্যে এই রিটার্নটা সাবমিট করতে পারবেন। এটা আরো সহজ হয়ে আসতেছে এই রিটার্নটা, এই রিটার্ন সাবমিশনের ব্যাপারটা। 2 নাম্বার পেজে ইনকাম, অর্থাৎ আপনি যে খাতে ইনকাম করেন ওই খাতে ইনকামের বর্ণনা দিবেন, কত টাকা কি খরচ হইলো আর কি থাকলো সেটা এখানে লেখা হবে। রিবেট, আপনার যে বিনিয়োগ রয়েছে, যে বিনিয়োগের ইনফরমেশন গুলা দিলে অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে আপনার কত টাকা রিবেট সেটা চলে আসবে। আরেকটা পেজ থাকবে এক্সপেন্ডিচার, মানে IT10BB যেটা, ওই একটা পেজ থাকবে। ওখানে আসলে যাবতীয় খরচ সংক্রান্ত তথ্য, আপনি অ্যাকোমোডেশনে কত খরচ করেছেন, আপনি ট্রান্সপোর্টেশনে কি খরচ করেছেন, কত টাকা গত অর্থ বছরে ট্যাক্স দিয়েছেন, নানাবিধ খরচ এখানে খাতওয়ারি দেওয়া থাকবে। আপনি সেই তথ্যগুলা দেবেন। আসলে ই রিটার্নে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়েছে সেটা ইংলিশ। হ্যাঁ, যেমন এক্সপেন্ডিচার শব্দের বাংলা অর্থ খরচ। এই ব্যাপারটা যদি আপনি একবার শিখে ফেলেন তাহলে তো নেক্সট টাইম ই রিটার্ন জমা দিতে গেলে আর প্রবলেম হবে না। সো ওই ই রিটার্নে যে ইংলিশ কিছু ট্রাম বা শব্দ রয়েছে এগুলা নিজে থেকে ডিকশনারি দেখে বুঝে ফেলার চেষ্টা করবেন, বা কারোর সাথে কনসার্ন আলোচনা করে আহ, আপনি ওই ইংলিশ ওয়ার্ড গুলা কিন্তু শিখে নিতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু এই রিটার্নটা সাবমিট করতে আপনার জন্য সহজ হবে। ওখানে যেমন এখানে রিবেটের ঘরে আপনি অনেকগুলো ইনভেস্টমেন্টের নাম পাবেন, প্রত্যেকটাই কিন্তু ইংলিশে লেখা, তাহলে কোনটা কি সেটা ধরার জন্য ইংলিশের বাংলা লাইনটা আপনারা বুঝে নিলে আর একটু সহজ হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার আর কি। আপনারা পারেন, তারপরে আমি একটু জিনিসটা শেয়ার করলাম আর কি। তাহলে ওখানে যে ইংলিশ ওয়ার্ড গুলো ইউজ করা আছে এগুলো একবার শিখে ফেললে নেক্সট টাইমে আর রিটার্ন সাবমিশন করার জন্য আর কোনো হ্যাসেলে পড়তে হবে না। ঠিক আছে, যেমন একটা শব্দ নিয়ে একবার খুব ঝামেলা হয়েছে, এরকম যে ওখানে লেখা আছে রিটার্নে এমপ্লয়ি। আপনারা পারেন, তারপর আমি জিনিসটা একটু দেখাচ্ছি, জাস্ট আমি নলেজটা শেয়ার করতেছি। এমপ্লয়ি, নেম অফ এমপ্লয়ি। হুম ওখানে রিটার্নে সম্ভবত এইভাবে শব্দটা লেখা আছে, নেম অফ এমপ্লয়ি। আরেকটা লাইনে লেখা আছে নেম অফ এমপ্লয়ার। তাহলে এমপ্লয়ি মানে কর্মচারী। হুম আর নেম অফ এমপ্লয়ার মানে হচ্ছে কোম্পানি, নিয়োগকর্তা, যিনি নিয়োগ দিচ্ছেন, নিয়োগ দিয়েছেন। তাহলে এখানে কিন্তু হ্যাসেল করা যাবে না। তাহলে এক লোক এখানে নেম অফ এমপ্লয়ারে লিখে ফেলছে আপনার ওই করদাতার নাম, তাহলে কিন্তু এটা ভুল হলো, তাই না? ইনফরমেশনটা আপনি ভুল দিলেন আর কি, অজ্ঞতাবশত। এই হলো ব্যাপার। তাহলে এই ডিফারেন্স গুলা, কিছু ওয়ার্ড ওখানে আছে, এই ডিফারেন্স গুলা তৈরি করে এই শব্দগুলা এক্সাক্ট বাংলা কি নির্দেশ করে সেটা জেনে গেলে, একবার জেনে গেলে সারা জীবন ওইভাবে কাজে লাগবে। একটা পেজ আছে অ্যাসেটস এন্ড লাইবিলিটিস, যেটাকে আমরা গতকালকে বলছিলাম IT10B। এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, IT10B, পেজটার নামই IT10B। সো IT10B কি, ভাইবাতে প্রশ্ন হতে পারে।
সম্পদ ও দায়ের বিবরণীকে আইটি 10B বলা হয়। রিটার্নের সম্পদ ও দায়ের বিবরণী কি আইটি 10B বলা হয়। তো এখানে আপনার কি কি সম্পদ আছে, কি দায় আছে সে ব্যাপারে তথ্য দিতে হবে। ঠিক আছে। এখন প্রথম ধরেন 24-25 বছরে আপনি রিটার্ন সাবমিট করেছেন, ওখানে আপনার সম্পদ এবং দায়ের কথা বলছেন। এখন 25-26-এ সেটাকে আপডেট করতে হবে, মানে কি পরিমাণ সম্পদ আবার বাড়লো অথবা কমলো, কিংবা দায় বাড়লো কিংবা কমলো, এই তথ্যটা জাস্ট দিতে হবে। ঠিক আছে। ধরেন আপনি এই বছর স্বর্ণ দিয়েছেন 12 ভরি, তো সামনের বছর আবার রিটার্ন সাবমিট করতে গেছেন, আপনি আরো 2 ভরি স্বর্ণ যদি বাস্তবিক করতে কিনে থাকেন, তখন আরো, হ্যাঁ, 2 ভরি বাড়িয়ে 14 ভরি লিখলেন। এই যে সম্পদটা প্রতি বছর বছর কিন্তু আপডেট করতে হয়। ব্যাপারটা এরকম না যে এই অ্যাসেটস এন্ড লাইবিলিটিজ এর যে বিবরণীটা, এটা প্রতি বছর নতুন নতুন হয় না। জাস্ট আপনি যেটা দিয়েছেন সেটার সাথে হয় প্লাস হবে অথবা মাইনাস হবে। আপনি নতুন করে, গত বছর আপনি অ্যাসেটস এন্ড লাইবিলিটিস এর গড়ে নেট অ্যাসেটস দেখিয়েছেন 20 লক্ষ টাকা, এই বছর এসে দেখাইলেন 14 লক্ষ টাকা। ব্যাপারটা কিন্তু এরকম নাই। 14 লক্ষ টাকা আপনি দেখাইতে পারবেন, তার মানে 6 লক্ষ টাকা গত বছরকে বেসিস করে আপনাকে দেখাইতে হবে। তো গত বছর 20 লক্ষ দেখাইছেন, এই বছর দেখাচ্ছেন নেট অ্যাসেটস 14 লক্ষ, মানে বাকি 6 লক্ষ টাকা গেল কোথায়? এটা হয় আপনার লস হয়েছে অথবা খরচ হয়ে গেছে, ব্যাপারটা এরকম। অথবা গত বছর আপনি 20 লক্ষ দেখিয়েছেন, এই বছর হুট করে এসে আপনি 50 লক্ষ টাকা দেখিয়ে ফেললেন, হুটহাট করে হিসাব করে। এটা কিন্তু হবে না। আপনার এই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে একজন করদাতা কর দেয় কেন? তার ইনকামটাকে সম্পদে ইনক্লুড করার জন্য। তাহলে আপনি গত বছর পর্যন্ত আপনার সম্পদ ছিল 20 লক্ষ টাকা, তো এই বছর আপনি ইনকাম করেছেন 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা ইনকাম যদি করে থাকেন, তাহলে গত বছরে 20 লক্ষ, এই 5 লক্ষ ইনকামের মধ্য থেকে আপনার জীবন যাপনের জন্য খরচ হয়েছে, ধরেন খরচ হয়েছে 3 লক্ষ টাকা, তাহলে বাকি থাকে 2 লক্ষ টাকা। তাহলে গত বছর 20 লক্ষ দেখাইলে এই বছরের সম্পদের পরিমাণ 22 লক্ষ হবে। কারণ 3 লক্ষ খরচ করে ফেলছেন, আর 2 লক্ষ টাকা দিয়ে হয়তো বা টাকাটাই ব্যাংকে রেখে দিচ্ছেন অথবা টাকা দিয়ে কোনো কিছু কিনেছেন। ব্যাপারটা এরকম। এই ক্লোতে কিন্তু আসলে সবসময় আইটি 10B সাজাইতে হয়। হ্যাঁ। আপনি প্রতি বছর বছর আপনি নতুন করে তো আইটি 10B বানাইতে পারবেন না। ওই যে আইটি 10B আপনি ঘোষণা করেছেন, ওখানে লেখা থাকে দিস ইনফরমেশন ইজ কারেক্ট এন্ড ট্রু, এই তথ্যটা সঠিক, আপনি এটা গত বছর এই প্রতিপাদন বা ভেরিফিকেশন করে আসছেন। তো এই বছর এসে আপনার ইনকামের সাথে মিলিয়ে কিন্তু সম্পদটা বাড়াইতে হবে। আসলে ইনকামের মাধ্যমে ফান্ড বৃদ্ধি করা হয়। ইনকামে ইনকামের উপরে ট্যাক্স দেয় কেন করদাতা? হুট করে যদি সে 20 লক্ষ টাকা থেকে 50 লক্ষ টাকা অটোমেটিক্যালি নিজের ইচ্ছা মতো বসায় আইটি 10B সাজায় ফেলতে পারতো, তাহলে তো কেউ ট্যাক্স দিত না, তাই না? তাহলে ওখানে ট্যাক্স দিয়ে যে টাকাটা সে ইনকাম করলো, এটার উপরে ট্যাক্স দিয়ে এই টাকাটা কিন্তু, যে টাকাটা খরচ হলো সেটা বাদ দিয়ে বাকি টাকাটা সম্পদের সাথে যোগ করতেছে। এটাকে বলা হয় হোয়াইট মানি। আর ব্ল্যাক মানি হচ্ছে যে আপনার আয়কর ফাইলে আছে 20 লক্ষ টাকা, কিন্তু বাস্তবিক অর্থে আপনি 2 কোটি টাকার মালিক। তাহলে আপনি ঘোষণা করছেন 20 লক্ষ টাকা, আপনি 2 কোটি টাকার মালিক। বাকি 1,80,00,000 টাকা হচ্ছে আপনার ব্ল্যাক মানি। এখন এই ব্ল্যাক মানিটা যদি সম্পদের সাথে ঢুকাইতে চান, তাহলে দেখাইতে হবে এটা আমার এই 1,80,00,000 টাকা এই বছরের ইনকাম, অথবা এটা আমার আগে ছিল, আমি আমার ট্যাক্স দেওয়া হয়নি, আপনি নতুন করে ট্যাক্স দিয়ে দিতে দিতে পারবেন। ট্যাক্স দিয়ে ওই টাকাটা ফাইলে ঢুকাইতে হবে। ব্যাপারটা এরকম। তাহলে এই জিনিসটা কি নির্দেশ করে? এই জিনিসটা নির্দেশ করে প্রথম বছরের কোনো রিটার্ন যদি হয়ে থাকে, তাহলে ওই রিটার্নটা ভেরি কেয়ারফুলি ইউ মাস্ট সাবমিট। খুব সতর্কতার সহিত প্রথম বছরের রিটার্নটা সাবমিট করতে হবে। আপনি প্রথম বছরে 1 কোটি টাকার সম্পদ দেখাইতে পারেন, যদি সেই সম্পদটা উত্তরাধিকার সূত্রে আপনি পেয়ে থাকতে পারেন, বা বাই হুক অর বাই ক্রুক যেভাবে হোক আপনি পেয়ে থাকতে পারেন। যদি এটার যথেষ্ট ব্যাখ্যা থাকে, তাহলে এই টাকাটা কিন্তু আপনার হোয়াইট হয়ে গেল। কিন্তু আপনি প্রথম বছরে তাড়াহুড়ো করে রিটার্ন সাবমিট করে 20 লক্ষ টাকা দেখাইলেন, পরে খেয়াল হইলো না আমার তো আরো সম্পদ আছে, আমি তো এটা ভুলে দেখাইছি না। এই কাজটা আপনি 6 মাসের ভিতরে সমাধান করতে পারবেন। কিন্তু আবার এটা পরের বছর গিয়ে আপনি যদি বলেন যে সামনের বছর ঠিক করে দিব না, হ্যাঁ, এটা কিন্তু হবে না। দ্বিতীয় বছর আইসা এই যে প্রথম বছরের সম্পদের ক্রম অনুযায়ী দ্বিতীয় বছর রিটার্নটা সাবমিট করতে হবে। এই কনসেপ্টটা আশা করি আপনাদের আস্তে আস্তে ডেভেলপড হবে। এটা একটা হিসাব। আইটি 10B যেটা, এটা হচ্ছে একটা ক্যালকুলেশন, মিলানোর ব্যাপার। গত বছর যা ছিল তার সাথে আপনার এই বছরের ইনকামটা যোগ হয়ে বাড়ে, অথবা অতিরিক্ত খরচ হয়ে যাওয়ার কারণে কমে। এটা মিললে এটাকে বলে রিটার্ন মিলে গেছে। ব্যাপারটা এরকম। আর ই রিটার্নে জিরো হয়, তাই না? কোনো ডিফারেন্স তৈরি হয় না। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তো এই এই 5 নাম্বার পেজে অ্যাসেটস এন্ড লাইবিলিটিস এর যে গড়টা, এখানে আপনি আপনার ইনফরমেশন গুলা ঠিকঠাক করে দিলেন। এরপরে আরেকটা পেজ আসে, সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে, সেটা হচ্ছে ট্যাক্স এন্ড পেমেন্ট পেজ।
এখানে অটোমেটিক্যালি আপনি এর আগে যে ইনকাম দেখিয়েছেন, এই 2 নাম্বার পেজে যে ইনকামটা আপনি দেখিয়েছেন, সে অনুযায়ী এখানে অটোমেটিক্যালি একটা ট্যাক্স ক্যালকুলেশন হয়ে যাবে। এবং ওই রিটার্ন সফটওয়্যারটা আপনাকে বলবে যে এত টাকা আপনাকে পরিশোধ করতে হবে। আপনার যদি পরিশোধ করা থাকে আপনি ওখানে আপডেট দিবেন, পরিশোধ করা না থাকলে ওখানে সরাসরি ভাবে পেমেন্ট একটা বাটন থাকবে, ওখানে চাপ দিলে বিকাশ থেকে বা ইলেকট্রনিক ওই অনলাইন ব্যাংকিং সিস্টেমেও আপনি ট্যাক্সটা ওই রিটার্ন সাবমিট করার মুহূর্তে প্রদান করে ফেলতে পারবেন। আপনাকে ব্যাংকে গিয়ে গিয়ে চালান দিতে হবে না, ব্যাংকে লাইন ধরতে হবে না, অটোমেটিক্যালি চালানের মাধ্যমে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে আপনি এখানে ট্যাক্স পেমেন্ট করে ফেলতে পারবেন। এরপরে 7 নাম্বার যে পেজটা, ওখানে ই রিটার্ন ভিউ, টোটাল এট এ গ্ল্যান্স, এক নজরে ইন এ কারসরি ভিউ, আপনি এক দৃষ্টিতে টোটাল রিটার্নটা কেমন হলো এক পর পর পেজগুলো আসবে পিডিএফ আকারে, আপনি দেখতে পারবেন। তো এখানে আপনি চেক করে নিতে পারবেন, মানে এটা আপনি প্রুফ করার জন্য আপনাকে একটা সুযোগ দেওয়া হয়েছে রিটার্ন ভিউটা, টোটাল রিটার্নটা এট এ গ্ল্যান্স আপনি দেখতে পারবেন। ওটা দেখে আপনি যদি কোনো ভুল ত্রুটি খুঁজে পান, আবার নতুন করে বলতে বলতে ওই ভুলটা আপনি কারেকশন করে করে নেবেন ওই সংশ্লিষ্ট পেজটাতে গিয়ে, কারেকশন করলে আবার সেটা ঠিক হয়ে যাবে। তো এইভাবে প্রুফ করে সবকিছু ঠিকঠাক আছে কিনা রিটার্ন সাবমিটে চাপ দিলে রিটার্নটা সাবমিট হয়ে যাবে। তো সাবমিট করে ফেললেন। যদি ভুল হয়ে আপনার সাবমিট করার পরে যদি আপনি বুঝতে পারেন যে আমার তো এই জায়গাটা ভুল হয়েছে, তাহলে এটা 180 দিনের ভিতরে, মানে 6 মাসের ভিতরে 180-2 দ্বারাই এটাকে বলা হয় ভুল সংশোধনী রিটার্ন, অ্যামেন্ডমেন্ট রিটার্ন। এটা আপনি দিতে পারবেন, সমস্যা নেই। অ্যামেন্ডমেন্ট রিটার্ন দেওয়ার ব্যাপারে একটু নজর রাখতে হয়, সেটা হচ্ছে আপনি যে ট্যাক্সটা অলরেডি দিচ্ছেন এটার কম আবার নতুন করে সংশোধিত রিটার্নে দিতে পারবেন না, ভুল সংশোধনী রিটার্নে দিতে পারবেন না। হয় ওই ট্যাক্সটাই আপনাকে আবারও স্বীকার করে নিতে হবে, অথবা আরো কিছু বেশি, যদি বেশি হয় তাহলে তো আর কোনো করেই নাই, এই হচ্ছে ব্যাপার। রিটার্ন জমা দেওয়ার অনেক সুবিধা, আপনি সাথে সাথে অ্যাকনোলেজমেন্ট পেয়ে যাচ্ছেন। ট্যাক্স অফিসে রিটার্নটা সাবমিট করলে কিছু কার্যকলাপ থাকার কারণে হয়তো বা একদিন দেরি হয়, 1 ঘন্টা দেরি হয়, 2 ঘন্টা দেরি হয়। আমরা চেষ্টা করি খুব দ্রুত দিয়ে দেওয়ার জন্য, 1-2 ঘন্টার ভিতরে। অনেক সময় নানান কারণে একটু দেরি হতে পারে, কিন্তু আপনার অ্যাকনোলেজমেন্টটা খুব ইমার্জেন্সি দরকার হতে পারে। এই ক্ষেত্রে আপনি যদি ই রিটার্নটা সাবমিট করেন, সাথে সাথে অ্যাকনোলেজমেন্ট পেয়ে যাবেন, সাথে সাথে আপনি ওই রিটার্নের কপিটা প্রিন্ট আউট করে নিতে পারবেন, সাথে সাথে আপনি একটা ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেটও প্রিন্ট আউট করে নিতে পারবেন মুহূর্তের মধ্যে, সাবমিট করার সাথে সাথে। এটা অটো জেনারেট করা আছে, অটোমেটিক্যালি এটা আপডেট হয়ে যাচ্ছে। তাহলে ই রিটার্নের অনেক সুবিধা, ই রিটার্নের কোনো অসুবিধা নাই। আপনাকে যদি প্রশ্ন করা হয় ই রিটার্নের সুবিধা কি, আপনি শুধু সুবিধা বলে যাবেন। হ্যাঁ, ই রিটার্নের কোনো অসুবিধা বলা যাবে না, কারণ আমরা সবাই, জাতীয় রাজস্ব বোর্ড, সরকার সবাই চাচ্ছে টোটাল ট্যাক্স সিস্টেমটাকে মানে আপনার ইলেকট্রনিক সিস্টেমে নিয়ে আসার জন্য। এটার কোনো অসুবিধা নাই, সব সুবিধা। হয়তোবা সফটওয়্যারের কিছু লিমিটেশন আছে, এটা আপডেট হবে, খুব দ্রুত আপডেট হয়ে যাবে। হ্যাঁ, হয়তোবা দেখা যাচ্ছে যে অনেক সময় আহ, এটা এই বছর হয়েছে, হয়তোবা বিগত 2 বছর এরকম হয়েছে যে চালান, একটা ভুয়া চালান দিলে ওই রিটার্নটা নিয়ে নিচ্ছে, মানে সে এপিআই করতে পারতেছে না, চেক করতে পারতেছে না যে আসলে চালানটা ঠিক আছে কিনা। এই লিমিটেশন গুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো ই রিটার্নের সব সুবিধাই আছে, ই রিটার্নে কোনো অসুবিধা নেই। তাহলে প্রশ্ন করতে পারে যে ই রিটার্নের কিছু সুবিধা বলেন, তো আপনি বলবেন সময় সাশ্রয় হয়, তাই না, হ্যাসেল কম হয়। আপনি পিডিএফ ফরম্যাটে ই রিটার্ন সিস্টেম থেকে টিন সার্টিফিকেট পাবেন। ট্যাক্স সার্টিফিকেট আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ নথি, ই রিটার্ন সিস্টেমে আপনাকে পিডিএফ ফরম্যাটে ট্যাক্স সনদপত্র প্রদান করবে। ঠিক আছে, সাথে সাথে প্রদান করে ফেলবে। রিটার্ন জমা দেওয়ার প্রমাণ হিসেবে আপনি ই রিটার্ন সিস্টেম থেকে অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন, সাথে সাথে ডাউনলোড করতে পারবেন। কিন্তু আপনি রিটার্ন জমা দিয়েছেন কিনা এই রিটার্ন সিস্টেমে তার প্রমাণ স্বরূপ সফটওয়্যার একটি লিঙ্ক তৈরি করে ফেলবে। সেই লিঙ্কে ক্লিক করে যে কেউ রিটার্ন জমা দেওয়ার প্রমাণ দেখতে পারেন। ট্যাক্স রেকর্ড নামে একটা জায়গা আছে ওখানে, ওখান থেকে আপনি যদি 5-7 বছর ধরে রিটার্ন দিয়ে থাকেন, হ্যাঁ, তাহলে ওইখানে কিন্তু সব জমা থাকবে। আপনি ম্যানুয়ালি রিটার্ন সাবমিট করলে অনেক সময় ডকুমেন্ট হারায় যায়, কোথায় রাখেন খুঁজে পান না। কিন্তু ই রিটার্নে জমা দিলে আপনি ওখানে কিন্তু সব তথ্য যে কোনো সময় আপনি আবার কালেক্ট করতে পারবেন। এটা একটা সুবিধা, কিন্তু ব্যাপক সুবিধা। ঠিক আছে, আপনি ই রিটার্ন সিস্টেম থেকে রিটার্ন ডকুমেন্ট পাবেন, সেটি আপনি ডাউনলোড করতে পারবেন, অথবা ই রিটার্ন সিস্টেম থেকে প্রিন্ট করতে পারবেন। রিটার্নের কপিটাও কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন। ই রিটার্ন সিস্টেম দ্বারা চালান কপি তৈরি করতে পারবেন, এ চালানে যেটা আপনি ট্যাক্স দিতে পারবেন। ট্যাক্স সংক্রান্ত সব ধরনের ইতিহাস আপনি ই রিটার্ন সিস্টেমে পেয়ে যাবেন। ঠিক আছে, ই রিটার্ন সিস্টেমে অনেক সুবিধা, এই সুবিধাগুলো থেকে দুই একটা সুবিধা মুখস্থ রাখতে হবে।
আমরা পরের স্টেপটাতে চলে যাচ্ছি, আয়কর আইন ও বিধির বাস্তব প্রয়োগ। হ্যাঁ, এখানে আমি একটা, যেহেতু আমাদের সিলেবাসটাতে আমরা আমাদের কোর্স প্ল্যানটা যখন সাজিয়েছি তখন আমাদের কমিটমেন্ট ছিল আমরা আয়কর আইন ও বিধির একটা বাস্তব প্রয়োগে একটা অঙ্ক দেখাবো, একটা অঙ্ক দেখাবো জাস্ট খালি আপনার কনসেপ্টটা একটু নাড়ানোর জন্য। হয়তোবা এটা বাইবার সরাসরি এই প্রশ্নটা আসবে না, কিন্তু আপনার কনসেপ্টটা জাস্ট আপনি ধরে রাখতে পারছেন কিনা এটা 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 দেখানোর জন্য বা পরবর্তীতে আপনার কাজে লাগবে আশা করি। এটার জন্য আমরা একটা আয়কর আইন ও বিধির বাস্তব প্রয়োগ, আমরা যে বিভিন্ন রোল, বিভিন্ন ধারা পড়ে থাকি, এসআরও পড়ে থাকি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য পড়ে থাকি, কেন আমরা ইনফরমেশন গুলা কেন মনে রাখার চেষ্টা করি, বা কেন আমাদেরকে ইনফরমেশন গুলা জানতে হয়, এটাই আয়কর আইন ও বিধির বাস্তব প্রয়োগে যে অঙ্কটা আছে এটা করলে হয়তো বা অনেকটা বোঝা যাবে যে আসলে হ্যাঁ আমাদের এই এই জায়গা থেকে এই ইনফরমেশন গুলা জানা প্রয়োজন। আচ্ছা, দু একটা প্রশ্ন মেসেজ থেকে নেই, চ্যাট থেকে। এখানে একবার প্রশ্ন করছে, একবার বলছে যে কর দিবস সম্পর্কিত যে পরিবর্তন এসেছে সে আলোচনা করবেন। শুনেন, এটা আমরা প্রথম ক্লাসে করছি, আপনি পাবেন। প্রথম ক্লাসে কিন্তু এটা আলোচনা করা হয়েছে, কর দিবস বিলুপ্ত করা হয়েছে। কর দিবস বলতে আর কোনো দিবস বাংলাদেশে নাই জুলাইয়ের 1 তারিখ থেকে। তার মানে এখন আসলো কি, রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ। এখন আসলো রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ, এটা কবে সেটা আমরা লেকচার ওয়ানটাতে আলোচনা করেছি, আপনি একটু দেখে নেবেন, সে হচ্ছে ব্যাপার। আচ্ছা, আরেকজনে প্রশ্ন করেছে এওপি মিনস কি। এওপি মানে হচ্ছে অ্যাসোসিয়েশন অফ পার্সনস, যেটাকে বাংলাতে বলা হয় ব্যক্তি সংঘ। ও একটা ব্যক্তি মিলে যখন একটা প্রতিষ্ঠান পরিচালনা করে, যেমন একটা ক্লাব হতে পারে, ঢাকা বুট ক্লাব হতে পারে, হুম, এফবিসিসিআই, এগুলা এওপি। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, আরেক ভাই সুন্দর একটা রিলেভেন্ট কোয়েশ্চেন করছে যে লিখিত ও মৌখিক পরীক্ষার পর ট্রেনিং এর কথা বলা হয়েছে, ট্রেনিংটা কত দিনের হতে পারে। হ্যাঁ, একটা ট্রেনিং হবে, ট্রেনিং এ কিছু সেশন থাকবে, কিছু ব্যাপার নিয়ে আইন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে, তারপরে আপনাদেরকে সনদ দিয়ে দেওয়া হবে আর কি। তো এই ট্রেনিংটা হতে পারে 1 সপ্তাহ হতে পারে, এটা ডিপেন্ড করবে টোটালি। কর্তৃপক্ষ একটা সিদ্ধান্ত নেবে যে কত দিনের ট্রেনিং দিবে, 3 দিনেরও হতে পারে, 2 দিনেরও, 1 দিনেরও হতে পারে, 15 দিনেরও হতে পারে। এটা সিদ্ধান্ত নিলে হয়তো বোঝা যাবে। হ্যাঁ। আরেকজন বলতেছে সাউন্ড অফ নাকি, না সাউন্ড অফ নাই। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু মেসেজে বলেন তো, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু বলেন। ট্রেনিং কি অনলাইনে হয়? না না, ট্রেনিং ম্যানুয়ালি হবে। ওকে, ক্লিয়ার আছে না? থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এই ইয়েটা দেখি, যে ট্যাক্স ক্যালকুলেশনটা দেখি। আমরা যে আয়কর আইনের বিভিন্ন ধারা পড়ি বা এসআরও আমরা পড়ি, অর্থ আইনে পরিবর্তন আসে কেন আসে? ট্যাক্স ক্যালকুলেশনের জন্য, আর কোনো কিছুর জন্য নয়। ট্যাক্স ক্যালকুলেশনটা কিভাবে আপনি করবেন, কিভাবে করা উচিত, সেটা বোঝার জন্যই আপনি কিন্তু আইনের এত ঘাটাঘাটি আপনাকে করতে হয়, অনেক ইনফরমেশন আপনাকে মাথায় রাখতে হয়। তো ট্যাক্স ক্যালকুলেশনটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। একজন ব্যক্তির একের অধিক আয়ের উৎস থাকতে পারে, তা আয়ের উৎসগুলা কি কি এটা আইডেন্টিফাই করতে হবে প্রথমে, কারণ এক এক আয়ের উৎসের ক্যালকুলেশন এক এক রকম। আয়কর আইন 2023 আয়ের 7টি খাতের কথা বলা হয়েছে। প্রথমত বলা হয়েছে চাকরি হইতে আয়, ভাড়া হতে আয়, কৃষি হতে আয়, ব্যবসা হতে আয়, মূলধনী আয়, আর্থিক পরিসম্পদ হতে আয়, আর এটা হচ্ছে অন্যান্য উৎসের আয়। তো ওখানে আইনটাতে বলা আছে কেউ যদি চাকরি হতে আয় করে থাকে তাহলে কিভাবে ট্যাক্সটা ক্যালকুলেশন করতে হবে। তো চাকরি হতে যদি কেউ আয় করে থাকে তাহলে দুই ভাবে ট্যাক্স ক্যালকুলেশন করা হয়। একটা হচ্ছে সিক্স শিডিউল অনুযায়ী। সিক্স শিডিউল অনুযায়ী বলা হয়েছে যে সারা বছর জুড়ে যা পাবে টোটাল রিসিপ্ট, চাকরি থেকে টোটাল রিসিপ্টস, এখান থেকে মাইনাস যাবে 1/3 অর, নতুন অধ্যাদেশে বলতেছে 5 লাখ। এটা বাদ দিয়ে যে টাকাটা থাকবে সেটার উপরে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। এটা সিক্স শিডিউল, মানে আইনটা যখন পাশ হয়েছে 2023 সালে, 2023 সালে 1লা জুলাই থেকে কার্যকর হয়েছে, তখন এই কথাটাই বলা ছিল। তাহলে মানে একজন চাকরিজীবী তার 1/3 অথবা 5 লক্ষ টাকা, যেটা
কম সেটা বাদ দিয়ে বাকি টাকার উপর ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। ওকে ফাইন, এভাবেই দিন কয়েকটা চলছিল। 1-2 মাস পরে এসে সরকারি চাকরিজীবীদের জন্য আলাদা করে একটা এসআরও করা হয়েছে। এসআরও, এসআরও 7। এসআরও 7-এ বলা হয়েছে যে শুধুমাত্র সরকারি চাকরিজীবী যারা, মানে গভর্নমেন্ট এমপ্লয়ি, সে যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় আর তার যদি ট্যাক্স ফাইলটা করা হয় ক্ষেত্রে, সে কত টাকা সারা বছর জুড়ে কি কি নামে পেলো ইট ডাজন্ট ম্যাটার। এখানে মূল ফ্যাক্টটা হবে শুধুমাত্র বেসিক এবং উৎসব বোনাস, ফেস্টিভ্যাল অ্যালাউন্স। ফেস্টিভ্যাল অ্যালাউন্স অর বোনাস, এন্ড বোনাস, এই দুইটা নামে যেটা যে পরিমাণ টাকা থাকবে শুধুমাত্র ওই টাকাটাই হবে তার ট্যাক্সেবল ইনকাম। তার মানে ধরেন বাড়ি ভাড়া বাবদ যদি কোনো সরকারি চাকরিজীবী পেয়ে থাকে তাহলে সেটা ইনকাম, কিন্তু ট্যাক্সেবল ইনকাম না। মানে আপনি যখন ট্যাক্স ক্যালকুলেশন করবেন তখন সেটা আসবে না। সেটা রিটার্নে অন্য একটা জায়গায় করমুক্ত আয় হিসেবে দেখানোর জায়গা আছে, কিন্তু আপনি ট্যাক্স ক্যালকুলেশন করতে পারবেন না ওইটার উপর। এটা এসআরও 7-এ বলে দিছে। তো এখন আমরা যে বাস্তব ফ্যাক্টটা দেখতেছি, এভাবে দেখেন আপনি প্রত্যেকটা আয়ের আলাদা আলাদা আপনার নির্দেশনা দেওয়া আছে যে কোন আয়ের ইনকামটা কিভাবে, কোন আয়ের ইনকামের উপর কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। আপনি দেখেন আইনে বলা আছে কারো যদি কৃষি আয় থাকে, তো সারা বছর জুড়ে সে যা পেলো, এগ্রিকালচার ইনকামের ক্যালকুলেশনটা কিভাবে হবে? সারা বছর জুড়ে সে যা পেলো মানে টোটাল রিসিপ্টস থেকে 60% বাদ, মানে এটা তার অ্যালাউবল এক্সপেন্সেস। সে যদি হিসাবের খাতাপত্র সংরক্ষণ না করে, তাহলে বাকি যে টাকাটা থাকবো সেটা হচ্ছে তার ট্যাক্সেবল ইনকাম। দেখছেন? তাহলে আপনি যখন একজন কৃষকের ট্যাক্স ফাইলটা করবেন তখন আপনার এটা মাথায় রাখতে হবে, তখন তো আর এসআরও 7 ইউজ করার প্রয়োজন নাই, তাই না? তখন কিন্তু আপনাকে এই কথার মাথায় রাখতে হবে। এরপরে কারো যদি বাড়াই থাকে, তাহলে সে যে আপনার মোট ভাড়া মূল্যটা হইলো, মোট ভাড়া মূল্য, যেটাকে গ্রস রেন্ট বলা হয়, গ্রস রেন্ট থেকে আবাসিক ভাড়া যদি হয়ে থাকে তাহলে 25% সংবিধিবদ্ধ স্ট্যাটিউটরি এক্সপেন্স বাদ দিবেন, বাদ দিয়ে বাকি টাকার উপরে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে, তাই না? তাহলে আলাদা আলাদা, কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এই ইস্যুগুলা যদি আপনার মনে থাকে তাহলে কিন্তু আপনি ট্যাক্স ক্যালকুলেশন করতে পারবেন। এখন আবার বলা হচ্ছে যে কারো যদি ব্যবসা ইনকাম থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? একজন ব্যবসায়ী যদি হিসাবের খাতাপত্র সংরক্ষণ করে তাহলে একভাবে হিসাব করতে হয়, আর হিসাবের খাতাপত্র সংরক্ষণ না করলে আরেকভাবে হিসাব করতে হয়। এই ব্যাপারগুলা প্রত্যেকটা আয়ের খাতের যে ইনকামের ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আপনাকে জানা উচিত। এখানে আমরা যে ফ্যাক্ট স্টাডি আলোচনা করেছি সেটা হচ্ছে একজন সরকারি কর্মচারী, জনাব আতাউর রহমান বাংলাদেশ সচিবালয়ে কর্মরত একজন সরকারি কর্মচারী। ওকে ফাইন, তাহলে আমরা বুঝে গেছি সব ভুলে গিয়ে আমাদের কি এসআরও 7 ফলো করতে হবে, তা না হলে তার ক্যালকুলেশন করা যাবে না। ঠিক না? আচ্ছা, আমরা যদি আতাউর রহমানের ট্যাক্স ফাইলটা করতে চাই আমাদের কি এসআরও 7টা কাজে লাগাইতে হবে, কারণ এসআরও 7-এর মূল থিমটা হচ্ছে কেউ যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাহলে তার ট্যাক্সটা কিভাবে ক্যালকুলেশন করতে হবে। 30শে জুন 2025 তারিখে সমাপ্ত আয় বর্ষে তিনি নিম্নোক্ত হারে বেতন ভাতাদি পেয়েছেন। কি কি পেয়েছেন? মাসিক মূল বেতন পেয়েছেন 56,500 টাকা, মানে প্রতি মাস শেষে বেতন পায় 56,500 টাকা। মাসিক চিকিৎসা ভাতা পান 1,500 টাকা, উৎসব ভাতা পান 1,13,000 টাকা, মানে মোট দুইটা উৎসব ভাতা তো ঈদের। আর বাংলা নববর্ষ ভাতা পান 11,300 টাকা। নববর্ষ ভাতাটা কিন্তু আসলে উৎসব ভাতা না। এই ভাতাটা যখন চালু করা হয়েছে তখনই বলা হয়েছে এটা একটা বিশেষ ভাতা, যে কারণে এটা আবার ট্যাক্সেবল আনা যাবে না। উৎসব ভাতা বলতে শুধু ঈদের দুইটা ভাতা কি বোঝানো হয়। ঠিক আছে? এটা একবার শুনে ফেললেন তাহলে আর ভবিষ্যতে এই ভুলটা হবে না। তিনি সরকারি বাসায় থাকেন। এই দেখেন এখানে কিন্তু একটা পারকুইজিট আছে, খেয়াল করছেন?
ভবিষ্যৎ তহবিলে তিনি প্রতি মাসে 14,000 টাকা জমা রাখেন। ভবিষ্যৎ তহবিল মানে গ্র্যাচুইটি ফান্ড। বেতন পাওয়া, আপনার বেতন হচ্ছে ধরেন ওনার যে টাকা বেতন, টোটাল টাকাটা যখন ওনাকে ওনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে, ঠিক তার আগ মুহূর্তে 14,000 টাকা প্রতি মাসে ওই তার জিপিএফ ফান্ডে ঢুকে যায়। তার মানে বেতন থেকে কিন্তু আলটিমেটলি কমতেছে, তাই না? এটাও কিন্তু তার একটা ইনকামের অংশ, 14,000 টাকা। হিসাব রক্ষণ অফিস হতে প্রাপ্ত প্রত্যয়নপত্র হতে দেখা যায় 30শে জুন 2025 তারিখে ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদের পরিমাণ 1,08,000 টাকা। তাহলে এটাও কিন্তু তার আয়। সে যে জিপিএফ ফান্ডে টাকা জমাচ্ছে, ওখানে একটা ইন্টারেস্ট গভর্নমেন্ট দিচ্ছে, এটাও কিন্তু তার আয়। এটাও কিন্তু তার মোট আয়ের সাথে যোগ হবে, কিন্তু ট্যাক্সেবল ক্যালকুলেশনে আসবে না। কল্যাণ তহবিলে ও গোষ্ঠী বীমা তহবিলে চাঁদা প্রদান বাবদ প্রতি মাসে বেতন হতে কর্তন ছিল যথাক্রমে 150 টাকা ও 100 টাকা। এটা কিন্তু তার আয়, এটাও আয়ের সাথে যোগ করতে হবে। এছাড়াও তিনি একটি তফসিলি ব্যাংকের ডিপোজিট পেনশন স্কিমে মাসিক 5,000 টাকা কিস্তি জমা করেন, মানে ডিপিএস এর কথা বলা হচ্ছে। সে একটা সঞ্চয় করতেছে। এই সঞ্চয়টা কোথায় কাজে লাগবে? এই সঞ্চয়টা কাজে লাগবে আমাদের রেয়াত নেওয়ার সময়। কারণ আমরা জানি, যদি সুনির্দিষ্ট কিছু জায়গা সরকার স্থির করে দিয়েছে, ওই জায়গায় যদি আমরা বিনিয়োগ করে থাকি, তাহলে আমাদের ট্যাক্স ভার কিছুটা কমবে, প্রশমিত হবে। তো এই সুযোগটা অনেকেই নেই। অনেকে ডিপিএস কিনে বা গভর্নমেন্ট নির্ধারিত যে জায়গাগুলো আছে ওখানে অনেক কিছু করার চেষ্টা করে। তাতে কি হয়? তাতে আপনার ওর ট্যাক্স ভারটা, ট্যাক্স লাইবিলিটিটা রিবিট হয়, কমে আসে। 2025-26 কর্মবর্ষের জন্য আতাউর রহমানের মোটাই এবং করদাই নির্ণয় করুন। আমরা মোটাই ও করদাইটা নির্ণয় যদি করতে চাই, আমরা SRO 7 অনুযায়ী দেখে আসছি, শুধুমাত্র মূল বেতন আর উৎসব ভাতা, এই দুইটা হবে ট্যাক্সেবল ইনকাম। আর বাকিগুলা ইনকাম হবে, কিন্তু ওগুলা কর মুক্ত ইনকাম, ওগুলাকে ক্যালকুলেশনে আনা যাবে না। দুইটা ছাড়া আর বাকি 20 ধরনের ইনকামও যদি থাকতো, ওইগুলাকে আমরা ক্যালকুলেশনে আনতাম না। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এখন আপনি বলতে পারেন যে বাসা ভাড়া তো ক্যালকুলেশন আনতেছি না, তাহলে এটাকে ক্যাশে আনার দরকার কি? ক্যাশে কনভার্ট করার প্রয়োজন কি? হ্যাঁ, ক্যাশে কনভার্ট করতে হবে, কারণ রিটার্নে কিন্তু একটা জায়গা আছে যে করমুক্ত ইনকাম কত। তাহলে এই যে করমুক্ত ইনকামের পরিমাণটা কিন্তু আবার ওই রিটার্নে শো করতে হবে, তা না হলে তো ফান্ড ক্রিয়েট করা যাবে না। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে এখন তার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 7,91,000 টাকা। তাহলে এটাকে যদি আমরা ট্যাক্স ক্যালকুলেশন করি সে অনুযায়ী, প্রথম 3.5 লক্ষ টাকা বাদ শূন্য, এরপর 1 লক্ষ টাকা 5%, 5,000, এরপর বাকি থাকে 3,41,000, এটা 10%, 34,100, টোটাল হচ্ছে 39,100 টাকা তার ট্যাক্স। এখন তার যেহেতু একটা ডিপিএস আছে, কিংবা ভবিষ্যৎ তহবিলে তার চাঁদা আছে, মানে রিবিট বা অনুমোদনযোগ্য বিনিয়োগ কোনগুলা, এটার মধ্যে কিন্তু এই চারটা আছে। এই চারটার যোগফল তার হচ্ছে বিনিয়োগ কত টাকা, 2,31,000 টাকা। এখন আমরা রেয়ারটা বের করার জন্য বিনিয়োগের যোগফল বের করেছি। রেয়ারটা নির্ধারণ করবো মোট আয়ের 3%। এই যে দেখেন, মোট আয়ের 3% 23,730 টাকা। আর 2,31,000 টাকা হচ্ছে বিনিয়োগ, এটা 15%, 34,650 টাকা। আর একটা স্থির লিমিট আছে 10 লক্ষ টাকা। তিনটার মধ্যে যেটা কম সেটা হচ্ছে রেয়াত। তাহলে তার ট্যাক্স হয়েছিল কত, 39,100 টাকা। তাহলে সেখান থেকে এই তিনটার মধ্যে 23,730, এই ফিগারটা কম। তাহলে এটা তার এই ট্যাক্স থেকে, মানে পদেয় ট্যাক্স থেকে বাদ দিতে হবে। এই দেখেন, তার ট্যাক্স আসছিল কত, 39,100 টাকা, এখান থেকে 23,730 টাকা বাদ দিলাম। তাহলে এখন তার রিটার্নের সাথে বা তার ট্যাক্সের পরিমাণ কত, 15,370 টাকা। জিনিসটা কিভাবে কাজ করেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সিস্টেমটা কি, ট্যাক্সটা বের করতে হবে, এরপরে রিবেটটা বাদ দিতে হবে, তাহলেই তো ট্যাক্স ক্যালকুলেশন হয়ে গেল। ট্যাক্সটা বের করার জন্য আমাদের যাবতীয় আইন কানুন জানতে হবে। ট্যাক্সটা কিভাবে বের করতে হবে? ট্যাক্সটা SRO 7 অনুযায়ী বের করতে হবে। এই হলো ব্যাপার। বুঝতে পেরেছেন ব্যাপার? এখন আপনি পারেন যে যে কেউ যদি সরকারি আহ, আয় করে, এরকম ব্যক্তি ট্যাক্স ফাইল করে, তাহলে তার শুধু SRO 7টা পড়লেই তো হচ্ছে, আর তো কিছু দেখা যায় পড়া লাগতেছে না। না, আইনের সবকটা ব্যাপার সম্পর্কিত কনসেপ্ট রাখতে হবে, তা না হলে তো জিএসটা আপনি এখানে আনতে পারবেন না। আপনি যদি পারকুইজিটির ইস্যুটা চিন্তা না করেন, তাহলে কিন্তু আপনি ওই যে দেখেন এখানে ওনার যে বাড়ি ভাড়ার ক্যাশ ফিগারটা কিন্তু আপনি বাইর করতে পারবেন না। তাহলে এটাও কিন্তু মানে ইমপ্লিসিটলি টোটাল আইনটা প্রত্যেকটা খাতেই কিন্তু কাজ করতেছে। বুঝতেছেন বিষয়টা? অর্থ আইনে আপডেট না থাকলে আপনি এখানে এসে স্ল্যাব ভাগ করতে পারবেন না। এই যে 3.5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, এরকম স্ল্যাব আপনি আলাদা আলাদা করতে পারবেন না যদি আপনি ফিনান্স অ্যাক্ট অথবা ফিনান্স অর্ডিন্যান্সটা আপডেট আপনার না থাকে। প্রতি বছরই কি 3.5 লক্ষ টাকা করমুক্ত, বা
এই স্ল্যাবটাই ঠিক থাকে না, তো 1-2 বছর পর পর চেঞ্জ হয়, সে ব্যাপারে আপডেট থাকতে হয়। যেখানে আমাদেরকে এই ফিনান্স একটা আপডেট রাখতে হয় প্রতি বছর বছর। এটা তো করদাতার পক্ষে সম্ভব না প্রত্যেকটা ল সম্পর্কে। যে কারণে ওনারা নিজেরা ট্যাক্স ফাইলটা করতে পারে না, একটা লয়ারের মাধ্যমে করতে হয়। পৃথিবীর সকল দেশেই, পৃথিবীতে অনেক দেশ আছে যে করদাতা নিজে করদাতা ফাইল করতে পারবে না, নিষেধ, নিষিদ্ধ করা আছে, শুধু নিষেধ না। অবশ্যই একজন মেডিটেটর বা মধ্যস্থতাকারীর মাধ্যমে, লয়ারের মাধ্যমে ট্যাক্স ফাইল করতে হয়। যদিও বাংলাদেশে করদাতার সংখ্যা কম, সরকার চাচ্ছে ট্যাক্স নেটটা বৃদ্ধি করার জন্য, যে কারণে করদাতাদেরকেই উৎসাহ দিচ্ছে যে আপনি আপনার ফাইলটা আপনি নিজেই করেন। যখন 1 বছর করবে হয়তো বা দেখা যাবে সে বুঝতেছে না, পরবর্তীতে তো আরেকটা সাপোর্টিং লোক খুঁজবে, তাই না? এই হচ্ছে ব্যাপার, কারণ অনেক তথ্য সম্পর্কে, আইন সম্পর্কে তার ধারণা থাকবে না, সে ভুলভাল তথ্য দিয়ে রিটার্নটা ফিল আপ করবে, ট্যাক্স অফিস তাকে ডাকবে, সে হ্যাসেলে পড়বে, তার অধিক পরিমাণে ট্যাক্স দিতে হবে, তখনই হয়তো বা সে একজনের সহায়তা নিবে। গভর্নমেন্ট হয়তো বা এই জায়গাটা এই মুহূর্তে রিল্যাক্সেশনে আছে, শিথিল অবস্থায় আছে, তাই না? নেট নেটটা বৃদ্ধি করার জন্য, ট্যাক্স নেটটা বৃদ্ধি করার জন্য গভর্নমেন্ট হয়তো বা বলতেছে যে আপনি আপনার নিজের রিটার্ন নিজে সাবমিট করেন। যদি কেউ একজন এক্সপার্ট হয়ে থাকে, করুক, তাতে তো কোনো সমস্যা নেই, হ্যাঁ। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আমরা এই ম্যাথটা দেখলাম কিভাবে ট্যাক্সটা ক্যালকুলেশন করতে হয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, রিবিটটা কিভাবে বের করা হয়েছে এটা জাস্ট একটু এক নজর আপনারা দেখেন, হ্যাঁ। কিছু প্রশ্নের উত্তরে চলে যাব। আচ্ছা, এক ভাই বলতেছে সাউন্ড ক্লিয়ার কিন্তু লো, লো হওয়ার কারণ কি? আমার কিন্তু টোটাল সাউন্ডটাই দেওয়া আছে। ঠিক আছে, আপনি লিভ করে আবার ইয়ে করেন, জয়েন করেন। এক ভাই বলতেছে বাট প্লিজ ডোন্ট স্ক্রল ফ্রিকুয়েন্টলি, মানে খুব ঘন ঘন স্ক্রল না করতে বলতেছে। ঠিক আছে। 2017 সালে ট্রেনিং একদিনের হয়েছে, আচ্ছা ঠিক আছে, এটা তো মানে কতদিনের ট্রেনিং হবে এটা আমরা অ্যানাউন্সমেন্টে বুঝতে পারবো। একদিনের হতে পারে, 2 দিনের হতে পারে, 3 দিনের হতে পারে, তাই না? আমি কেবল যে ম্যাটটা দেখিয়েছি এটা তো ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করবে নাকি, তো এই থিমটা বা এই সেন্সটা আপনার ভিতরে থাকলে পরে যে কোয়েশ্চেন করুক ওই কোয়েশ্চেনের আনসারটা দিতে আপনার জন্য সহজ হবে। 5 লক্ষ টাকা কেবল কোন ট্যাক্স ইয়ার থেকে? হ্যাঁ, এই 2025-26 থেকে। 5 লক্ষ টাকা যে এক্সেমটেড, যারা বেসরকারি চাকরিজীবী, তারা যে সারা বছর ধরে টোটাল যে প্রাপ্তিটা পেলো, হুম, এই যে একটা রিলেভেন্ট একটা কোয়েশ্চেন করছে ভাই, যে টোটাল রিসিপ্টস এর থেকে 5 লাখ টাকা অথবা 1/3, এটা 2025-26 থেকে কার্যকর হবে, কারণ এটা এটা হচ্ছে আপনার 6 শিডিউলের ইস্যু। 6 শিডিউলে একটা পরিবর্তন আনা হয়েছে, ফিনান্স অ্যাক্টের মাধ্যমে পরিবর্তন আনা হয়েছে, ফিনান্স অ্যাক্টে, ফিনান্স অর্ডিন্যান্সের মাধ্যমে। ওখানে বলা আছে যে 4.5 লক্ষ টাকার জায়গায় 5 লক্ষ টাকা হবে এখান থেকে, ঠিক আছে, অথবা 1/3, দুইটার মধ্যে যেটা কম। অনলাইন রিটার্ন সার্টিফাইড কপি কিভাবে পাবো? সার্টিফাইড কপিটা এখন পর্যন্ত ইয়ার থেকে আনতে হয়, সার্কেল থেকে আনতে হয়। আপনি অনলাইনে সাবমিট করছেন, এটা ডকুমেন্টসটা জাস্ট অফিসে নিয়ে গেলে অফিস ওনারা প্রিন্ট করে আপনাকে সার্টিফাইড সার্টিফিকেট কপি আপনাকে দিয়ে দিবে। এক আপু প্রশ্ন করেছে যে কর দায়ের যে স্ল্যাব, এটা যদি প্রশ্ন করে স্ল্যাব সম্পর্কে, তাহলে আমরা কোনটা বলবো? এটা আপনাকে কর বর্ষর মেনশন করেই বলবে। এখন জিজ্ঞাসা করবে 25-26-এর স্ল্যাবটাই, 25-26-এর স্ল্যাব যেটা সেটা বলবে। ভাইবা থেকে ক্যালকুলেটর নেওয়া যাবে? না, ক্যালকুলেটরের দরকার নাই, ক্যালকুলেটর দিয়ে আনসার করতে হবে সেই জাতীয় প্রশ্ন ভাইবা থেকে কেউ করবে না, স্যারেরা করবে না। হ্যাঁ, করলেও খুব সিম্পলি নলেজেবল পার্সেন্টেজ জিজ্ঞেস করতে পারে, যেটা রাউন্ড ফিগারে হবে। ঠিক আছে।
আরেকজন প্রশ্ন করেছেন, সরকারি কর্মচারীদের ক্ষেত্রে IT-10 ভিভিতে বাসা ভাড়া পুরো পার কুইজির টাকা দেখাইতে হবে। আপনি সরকারি বাসায় থাকতেছেন, সরকার যদি আপনার ওই বাসা ভাড়া বাবদ কিছু টাকা কেটে নেয়, যতটুকু কাটছে ততটুকু দেখাবেন, তাই না? আর যদি কোনো টাকাই কেটে না থাকে তাহলে তো আপনি দেখাবেন না, তাই না? স্ল্যাব কোনটা বলবো? স্ল্যাব শুধু বলবে না যে স্ল্যাব বলেন, ভাইভাতে প্রশ্ন করলে কর বছর সহ প্রশ্ন করবে যে 2025-26 কর বছরের স্বাভাবিক ব্যক্তি করদাতার করমুক্ত সীমা কত? 3.5 লক্ষ টাকা। এ- এতটুকু কোশ্চেনই হতে পারে, হ্যাঁ। কর বছর সহ বলবে প্রশ্ন, হ্যাঁ। যদি 26-27 কর বছর বলে, তাহলে 26-27-এর যেটা সেটা বলবেন 3,75,000 টাকা। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এর পরের যে স্টেপটা সেটা হচ্ছে ভাষাগত দক্ষতা ও পেশাগত দক্ষতা সম্পর্কে সামান্য কিছু আলোচনা। এটা একটু এক নজর দেখেন, হ্যাঁ। আমি 30 সেকেন্ডের একটা ব্রেক দিচ্ছি, 30 সেকেন্ডের। প্লিজ ডোন্ট লিভ এনিওয়ান, আই এম কামিং সন। আশা করি সবাই আছেন। যাই হোক, আমাদের যে পরের সিলেবাসের যে ইস্যুটা ছিল সেটা হচ্ছে ভাষাগত দক্ষতা, কমিউনিকেশন স্কিল, এবং পেশাগত দক্ষতা, প্রফেশনাল স্কিল। ভাষাগত দক্ষতা বলতে আসলে কোন জিনিসটাকে বোঝানো হচ্ছে? আপনারা এখানে যারা আছেন প্রত্যেকেই আহ, স্বাভাবিকভাবে খুবই বিজ্ঞ, ভেরি লার্ন, এটা আমার বিশ্বাস। আপনারা আহ, এখানে প্রত্যেকেই আপনাদের যে 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 পেশায় আছেন প্রত্যেকেই খুব সুচারুভাবেই আপনারা ট্যাকেলিং দিচ্ছেন। ভাষাগত দক্ষতা আপনাদের যথেষ্ট ভালো আছে এবং পেশাগত দক্ষতাও যথেষ্ট ভালো আছে। আপনারা এটা আপনাদের নিজেদের পার্সোনালিটি দিয়ে প্রুভ করবেন যে আসলে আপনি কতটা ভাষাগতভাবে দক্ষ, পেশাগতভাবে দক্ষ। সেটা ভাইবা বোর্ডে যদি এক্সপ্রেস করার সুযোগ হয়, সেটা আপনারা ওভাবেই ট্যাকেলিং দিতে পারবেন। এখানে হয়তো বা আমি খুব বেশি কিছু আপনাদেরকে বলতে পারবো না, এটা টোটালটা ডিপেন্ড করবে ওই জায়গার সিচুয়েশনের উপরে। এখানে 4-5 মিনিটের একটা গেম হচ্ছে, এই গেমে আপনি কিভাবে বলটা ছুটতেছেন, ক্যাচ ধরতেছেন, ব্যাটিং করতেছেন, সেটা হচ্ছে ব্যাপার। জাস্ট এই 4-5 মিনিটের ইস্যু। এর আগে পরে আপনি কতটা কোয়ালিফাইড ডাজন্ট ম্যাটার, মূল ফ্যাক্টর হচ্ছে 4-5 মিনিট আপনি মাথাটা ঠান্ডা রেখে কতটা ট্যাক্টফুলি ফেস করতে পেরেছেন এই ভাইবা বোর্ডটাকে, এটা হচ্ছে ব্যাপার। তারপর আমি এখানে 2-3টা লাইন লিখে দেওয়ার চেষ্টা করেছি। জাস্ট এটা আপনার মাথায় রাখা যে আসলে ভাষাগত ইস্যুটাও ভাইবা বোর্ড ফেসিং এর জন্য গুরুত্বপূর্ণ। এই ব্যাপারটা আপনাকে জাস্ট জানানোর জন্য আমরা সিলেবাসে এই লাইনটা লিখেছিলাম। ভাষাগত দক্ষতা বলতে একজন ব্যক্তির ভাষা ব্যবহারের সামগ্রিক সক্ষমতাকে বোঝায়, যা বিভিন্ন উপদক্ষতার সমন্বয়ে গঠিত। এটা হতে পারে শ্রবণ। আপনাকে একটা প্রশ্ন করেছে, আপনি, আপনার শোনার কথা ছিল কিন্তু আপনি অন্যমনস্ক হয়ে গেছেন, ওনার কথাটা আপনি বুঝতে পারেননি, তাহলে এটা কিন্তু আপনার ভাষাগত দক্ষতার একটা রেস্ট্রিকশনস হয়ে গেল, তাই না? আপনাকে হাইলি অ্যাটেন্টিভ থাকতে হবে। আপনার কথা বলার কণ্ঠস্বরটা খুব বেশি উচ্চ করা যাবে না, আবার খুব লো বলা যাবে না, যে যাতে আপনার সামনের যারা ভাইবা বোর্ডে থাকবে ওনারা বুঝতেছে না, এটাও করা যাবে না। কোনো কিছু পড়ার কথা বললে আপনাকে পড়তে হবে, ওই সক্ষমতা আপনার এক্সপ্রেস করতে হবে।
লেখার কথা বললে আপনাকে লিখতে হবে, ব্যাকরণিক জ্ঞান থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। ব্যাকরণিক জ্ঞানটা কিরকম? ব্যাকরণ তো ভাষাকে সুন্দর করে, তাই না? ভাষাটাকে মার্জিত ভাবে এক্সপ্রেস করার আপনার উপায় হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ মেনটেন করে কথা বললে কথাগুলো সুন্দর হয়। শব্দ ভান্ডার, শব্দ চয়ন, মানে আপনি কোন শব্দটা চুজ করতেছেন, কিভাবে বলতেছেন। উচ্চারণ, উচ্চারণের ব্যাপারটা আপনারা দেখবেন রেডিও টিভিতে যারা খবর বলে ওরা খুব সুন্দরভাবে উচ্চারণ করে কথা বলে। যদি কর্কশ উচ্চারণ থাকতো, ভুলভাল উচ্চারণ থাকতো, হয়তো বা আমরা আহ, মনোযোগ হারাইতাম আর কি, হ্যাঁ, খবর শুনতাম না। বাচনভঙ্গি, কথা বলার স্টাইল যেটা, এটাও তো আপনার ভাষাগত দক্ষতারই একটা মানে মানে একটা কৌশল, তাই না? তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে আর কি। আপনারা খুব, আশা করি ব্যাপারটা নিজেরা পার্সোনালি ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে পারবেন। পেশাগত দক্ষতা জিনিসটা হচ্ছে কি, পেশাগত দক্ষতা বলতে চাকরি বা কর্মক্ষেত্রে সফলতার জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, আচরণ ও গুণাবলীর সমষ্টিকে বোঝায়। নৈতিকতা, দায়িত্ববোধ, নেটওয়ার্কিং, লার্নিং অ্যাটিটিউড ইত্যাদির সংমিশ্রণে আপনার পেশাগত দক্ষতা প্রকাশিত হবে। আপনি ভাইবা বোর্ডে গেলেন, ভাইবা শেষে বললো যে ঠিক আছে আপনি আসুন, আপনি আপনি যে মূল সার্টিফিকেট গুলো নিয়ে গেলেন, এনআইডি নিয়ে গেলেন, এগুলো রেখে চলে আসতেছেন, বা নিছেন এনআইডিটা ছোট, এটা ফেলে চলে আসতেছেন, আপনি একটু উদাসীন ভাবে আসতেছেন, এটা আসলে দায়িত্ববোধ বোঝায় না বা সতর্কতা বোঝায় না। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আপনি যে কাগজগুলো, মূল কাগজগুলো তো আপনার হাতে থাকবে, এটা এটা হয়তো বা ভাইবা বোর্ডের যিনি থাকবেন, প্রধান থাকবেন, উনি দেখতে চাইবে, পাশে একজন বসা থাকবে, উনি শুধু কাগজপত্র গুলা দেখবে। তো উনি আপনার হাত থেকে নিবে, আপনি ওনাকে সাবলীল ভাবে দিবেন, আবার উনি আপনাকে কিন্তু ফেরত দিয়ে দিবে সাথে সাথেই, জাস্ট খালি অল্প দেখিয়ে। হ্যাঁ, আপনি বসা আছেন চেয়ারে, আপনাকে দিয়ে দিছে। তো আপনাকে যখন চলে আসতে বললো, আপনি হুটহাট করে চলে আসলেন, জাস্ট এনআইডিটা কিন্তু আবার ওই টেবিলের উপরে পড়ে রইলো। এটা কিন্তু আপনার অসচেতনতা বোঝায়, এটা করা যাবে না। জাস্ট যখন বলবো ঠিক আছে আপনি আসতে পারেন, তখন মাথায় রাখতে হবে যে আমার যে ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলো আমি এখানে নিয়ে আসছি, প্রত্যেকটা আমার হাতে আছে কিনা। এটা এনশিওর্ড হয়ে, মানে এটা তাৎক্ষণিক চিন্তা করে এনশিওর্ড হতে হবে। 4-5, আপনি এটা 4-5 সেকেন্ডের ভিতরে ডিসিশনটা নিতে হবে যে সব কয়টা কাগজ আমি পেয়ে গেছি, ঠিক আছে আপনি পরে বেরিয়ে আসতে পারেন। 1-2 মিনিট ধরে চিন্তা করে আপনি খুঁজতে আছেন, হ্যাঁ, মাস্টার্স আছে, অনার্স এর সার্টিফিকেট আছে, এইভাবে একটা একটা গুইনা যদি আপনি এখানে টাইম লেট করেন, সেটাও কিন্তু একটা অড হয়ে যাবে এই ব্যাপারটা। এটা করা যাবে না। সো আপনাকে ট্যাক্টফুলি এই জায়গাটায় কিন্তু কাজ সম্পাদন করতে হবে। এই হচ্ছে ব্যাপার। এটি আসলে ভাষাগত দক্ষতা, পেশাগত দক্ষতার ব্যাপার। এই ব্যাপারগুলো জাস্ট মাথায় রাখতে হবে। এটা আমরা এখানে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, আপনারা ট্যাক্টফুলি এটা এগিয়ে যাবেন। কিছু ইম্পর্টেন্ট এব্রিভিয়েশন আসতে পারে, এটা হুটহাট করে স্যারেরা, আহ, স্যারদেরও তো প্রশ্ন মনে হইতে সময় লাগতে পারে, বা সবসময় সব প্রশ্ন মনে থাকে না ওনারা। তো হুটহাট করে মনে হলো যে একটা এব্রিভিয়েশন জিজ্ঞেস করি, তো ওনাদেরকে জিজ্ঞেস করলো যে ইআইটির পূর্ণরূপ কি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, তাই না? এখানে কিছু ইম্পর্টেন্ট এব্রিভিয়েশন আছে, এগুলো একটু পড়ে ফেলবেন। টিডিএস, ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স। এনবিআর, এনবিআর এর পূর্ণরূপ কি, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, তাই না? তাহলে এই যে এখানে যে কয়টা ইয়ে আছে, এগুলো একটু আপনারা পড়বেন। একটু প্রত্যেকটা একটু দেখাই দিই। ডিসিটি মানে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস। এডিআর মানে হচ্ছে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন। এডিআর মানে বিকল্প বিরোধ নিষ্পত্তি যেটা, হ্যাঁ। এআইটি মানে হচ্ছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। বিন মানে হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। টিন মানে হচ্ছে ট্যাক্স পেয়ার্স, বানানটা যেভাবে এখানে লেখা আছে এটি কারেক্ট, হ্যাঁ। ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। এস এর পরে অ্যাপোস্ট্রোফি সাইনটা দিতে হয় এখানে। ঠিক আছে। সিএ, সিএ মানে হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সিআইসি, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। ঠিক আছে। ডিবিসি মানে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন কোড।
ডিপিএস মানে হচ্ছে ডিপোজিট পেনশন স্কিম। এফসিএ মানে হচ্ছে ফেলো অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এফসিএ যারা। আর এফসিএমএ মানে হচ্ছে ফেলো অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। ঠিক আছে। এফডিআর মানে হচ্ছে ফিক্সড ডিপোজিট রিসিপ্ট। আইএএস মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। আইএফআরএস ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। আইটিপি ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, যেটা জন্য আমরা আসলে তো চেষ্টা করতেছি। টিডিএস ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স। আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং। ই রিটার্ন মানে হচ্ছে ইলেকট্রনিক রিটার্ন। ব্যাট মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এনবিআর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, বাংলাতে বলা হয় জাতীয় রাজস্ব বোর্ড অথবা চারা বোর্ড। এটা সম্পর্কে এখানে একটা কনসেপ্ট দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এটা আপনার জানা উচিত যদি প্রশ্ন করে, যাতে আপনি পারেন। এটা কি, এটা সম্পর্কে একটু এখানে লেখার চেষ্টা করেছি আমি। দেখেন এখানে লেখা আছে, জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব প্রশাসনের শীর্ষ সংস্থা। বাংলাদেশের রাজস্ব প্রশাসনের শীর্ষ সংস্থা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। এটি 1972 সালে রাষ্ট্রপতির আদেশ নং 76 দ্বারাই গঠিত হয়। এনবিআর কত সালে গঠিত হয়? 1972 সালে। ঠিক আছে, এই তথ্যটা আপনার জানা উচিত। প্রশাসনিকভাবে জাতীয় রাজস্ব বোর্ড অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন পরিচালিত হয়। ঠিক আছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব যারা বোর্ড এক্স অফিসিও, চেয়ারম্যান ও প্রশাসনিক প্রধান। এক্স অফিসিও মানে হচ্ছে পদাধিকার বলে, লেটিন ওয়ার্ড। এক্স অফিসিও পদাধিকার বলে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যিনি সচিব তিনি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান দায়িত্ব হলো কাস্টমস, আয়কর ও মূল্য সংযোজন কর। তিনটা জিনিস বলা আছে, হ্যাঁ। কাস্টমস, আয়কর, মূল্য সংযোজন কর সংক্রান্ত বিধিবিধান তৈরি ও তার আলোকে যথাযথ কর রাজস্ব আদায় করা। এছাড়াও চোরাচালান প্রতিরোধ, শুল্ক সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি সম্পাদন ও সরকারের রাজস্ব নীতি সংক্রান্ত যে কোনো বিষয়ে প্রতিনিধিত্ব করা। জাতীয় রাজস্ব বোর্ড কাস্টমস, মূসক ও আয়কর অনুবিভাগের মাধ্যমে কাজ করে। মানে একটা বিভাগ হচ্ছে আয়কর অনুবিভাগ। আয়কর অনুবিভাগে বিসিএস কোর ক্যাডারের কর্মকর্তারা আসে। আর কাস্টমস ও মূসক অনুবিভাগে বিসিএস কাস্টমস এন্ড এক্সাইজ ক্যাডারের কর্মকর্তারা আসে। দুইটা বিভাগ পেলাম, আর আরো বিভাগ আছে, সেটা হচ্ছে এছাড়া আইটি অনুবিভাগ আছে। আরেকটা হচ্ছে পরিসংখ্যান ও গবেষণা অনুবিভাগ। তাহলে বিভিন্ন রকম অনুবিভাগ আছে। ঠিক আছে। জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন অনুবিভাগ আছে। এই হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট তথ্য, এগুলা একটু রিডিং করলে আপনাদের ইনশাল্লাহ মনে থাকবে। ঠিক আছে। কত সালে প্রতিষ্ঠিত হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড? 1972 সালে রাষ্ট্রপতির আদেশ নং 76 নং অনুযায়ী। জাতীয় রাজস্ব বোর্ড আবার বিলুপ্ত হয়ে যেতে পারে না, প্রক্রিয়া চলতেছে, যে তখন আবার নতুন তথ্য আসবে। এখন পর্যন্ত যেটা আছে সেটাই আমরা দেখি। একাডেমিক ব্যাকগ্রাউন্ড, বিষয় সম্পর্কিত তথ্য, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আপনারা জানেন যে কোনো জায়গায় আপনি যান না কেন, স্বাভাবিকভাবে আপনি যদি ট্রেনেও চলাফেরা করেন, আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি পড়াশোনা কোন সাবজেক্টে পড়ছেন। আপনার পাশের জন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোন সাবজেক্টে পড়ছেন, কোন ইউনিভার্সিটিতে পড়ছেন। তাহলে এই তথ্যগুলাও ভাইবা বোর্ডে কিন্তু জিজ্ঞাসা করতে পারে। কত সালে এসএসসি পাস করছেন? ছাত্র জীবনে আপনি কোন বিভাগে পড়াশোনা করেছেন, আপনার এসএসসি, এইচএসসি, গ্রাজুয়েট কিংবা পোস্ট গ্রাজুয়েট ধাপে কোন বিষয়ে পড়াশোনা করেছেন, কিংবা আপনার স্কুল, কলেজ কিংবা ভার্সিটি সম্পর্কিত তথ্য জানতে চাওয়া হতে পারে। বুঝতে পেরেছেন? তাই এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু গুছিয়ে রাখুন। তাহলে এই সংক্রান্ত তথ্য একটু গুছিয়ে রাখুন। এখানে তো ডিফারেন্ট ডিসিপ্লিনস এর স্টুডেন্ট আছে। অনেকেই কমার্স, আবার অনেকেই এলএলবি, আবার অনেকেই ডিপ্লোমা দাঁড়িয়েও আছে। তো আপনি আপনার ডিসিপ্লিন অনুযায়ী ওই তথ্যগুলা জাস্ট একটু গুছিয়ে রাখুন, যে কিভাবে প্রশ্ন করলে কিভাবে উত্তরটা আপনি দিবেন। তাই না?
আপনার বর্তমান পেশা সম্পর্কে প্রশ্ন করতে পারে, আপনি এখন কি করছেন। এটা কিন্তু আমরা এখানে আজকে দুইটা রিয়েল ভাইবা আলোচনা করব। দুইটা রিয়েল ভাইবাতেই কিন্তু প্রশ্ন করেছিল যে আপনি কি করছেন, কোথাও চাকরি করেন কিনা। বুঝতে পেরেছেন? তাহলে এটা একটা ফ্যাক্ট। তাহলে আপনি এখন কি করতেছেন, আপনি সব ঘোষণাপত্রে যেটা দিবেন জাস্ট সেটাই হবে এখানে আনসার। বর্তমানে আপনি কোন পেশায় জড়িত আছেন, কি করছেন, আপনি পেশাটা সম্পর্কে বলবেন। বললে ওই পেশা সম্পর্কিত দুই একটা প্রশ্ন আবার তৈরি হয়ে যেতে পারে। বর্তমানে আপনি কোন পেশায় জড়িত আছেন, কি করছেন, যে পেশায় আছেন সেই পেশাটা আপনি কতটুকু উপভোগ করছেন। ঠিক আছে? এই জাতীয় প্রশ্ন ভাইভাই হতে পারে, এক্ষেত্রে আপনি নিজের মতো উত্তর গুছিয়ে রাখুন। তো এইভাবে প্রশ্ন করলে পরে আপনি উত্তরটা কি দিবেন সেটা আপনি আগে থেকে একটু গুছিয়ে রাখবেন, জাস্ট মাথায় সেট আপ করে রাখবেন, যেটা জিজ্ঞেস করলাম এটা বলবো। আয়কর নিয়ে কাজ করার প্রতি আপনার আগ্রহটা কেমন, এটা কিন্তু দেখতে চাইবে। আপনি যদি বলেন আমি অমুক পেশায় আছি, একটা পেশায় আছি, তারপর আপনাকে বলতে পারে তাহলে আপনি তো ওইটা দিয়ে চলতেছে, আপনি আবার এখানে আসছেন কেন। তখন আপনার ওই প্যাশনটা কিন্তু বুঝাইতে হবে যে আয়কর নিয়ে কাজ করার প্রতি আমার একটা আবেগ রয়েছে, আগ্রহ রয়েছে। এই ইস্যুসটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনার আয়কর নিয়ে কাজ করার আগ্রহ আয়কর আইনজীবী সনদ প্রাপ্তিতে খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। তাই আপনি বাইবা বোর্ডকে এটা বোঝাতে সক্ষম হন যে আয়কর নিয়ে কাজ করার প্রতি আপনার আগ্রহ রয়েছে এবং দেশের রাজস্ব প্রবাহে নিজেকে আপনি নিয়োজিত করতে চান। ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এখানে আমরা দুইটা রিয়েল ভাইবা দিয়েছি, একদম এক্সাক্ট, যারা ভাইবা ফেস করেছে এবং পরবর্তীতে সনদ পেয়েছে তাদের দেওয়া, তাদের সাথে কিরকম প্রশ্ন করা হয়েছিল, তারা কিভাবে ফেস করেছে সেটা এখানে হুবহু তুলে দেওয়া হয়েছে। রিয়েল ভাইবা এক দেখেন, আইটিবি ভাইবা হয়েছিল এটা 2017 সালে। ঠিক আছে? এখানে যার ভাইবার কথা বলা হয়েছে এই প্রার্থীটার নাম হচ্ছে বাবুল তালুকদার। উনি বর্তমানে আইটিপি। ভাইবার স্থান ছিল করঞ্চল 6, ঢাকা। করঞ্চল 6-এর অফিসটা হচ্ছিল 71/2 পাইওনিয়ার রুট, কাকরাইল, ঢাকা। হুম, তার মানে ভাইবাটা আপনার কোথায় হবে, কোন কোর অঞ্চলটাতে হবে, নাকি বিসিএস কোর একাডেমিতেই হবে, এটা যখন নোটিশ প্রকাশ করা হবে তখনই কিন্তু বলা থাকবে। সো ওই নোটিশে যে জায়গাটার নাম লেখা থাকবে, উনি যখন ভাইবা দিয়েছে নোটিশে ওনার ভাইবার রুলটা আসছিল যে করঞ্চল 6, ঢাকা। উনি ওখানে কিন্তু ওই এই ঠিকানায় চলে গেছে। তারিখ ছিল 2017 সাল। ভাইবা বোর্ডে ছিলেন, ওনার যতটুকু মনে পড়ছে ততটুকু বলছে যে একজন অতিরিক্ত কর কমিশনার, পদমর্যাদার একজন, আর দুইজন যুগ্ম কর কমিশনার, মোট তিনজন ছিল ওনার ভাইভাই। ওনার ভাইভাটা 4 থেকে 5 মিনিট স্থায়ী হয়েছিল, ভাইবার ব্যক্তিটা ছিল 4 থেকে 5 মিনিট। তো উনি ঠিকঠাক এজ ইউজুয়াল ফর্মাল ড্রেস টেস পরে কাগজপত্র ঠিকঠাক করে নিয়ে গেল। তো বসার জায়গায় কনফারেন্স রুমে বসেছিল, ডাক পড়লো ওনার। তো উনি, ওখানে তো সাপোর্টিং স্টাফ থাকে, ওনারা বলে যে এখন আপনি আসেন, এখন আপনি আসেন, একটা সিরিয়াল মেনটেন করে যেতে হয় বাইবাতে। এখানে অনেকে আছেন, অনেক বাইবা দিয়ে আপনারা দক্ষ হয়ে আছেন, তারপরে ব্যাপারটা শেয়ার করতেছি। তো ভাই কে ডাকা হইলো, ভাই কি করলো, উনি সালাম দিল শুরুতেই। আসসালামু আলাইকুম, আসতে পারি স্যার। সালামটা দিয়েছে, এখানে একটা উনি কথা বলছে যে জাস্ট দরজাটার কাছাকাছি, খুব বেশি না, হয়তো বা 2 পা বাড়ালেই ওখানে ওনার চেয়ারটায় উনি বসতে পারবে। দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েই উনি সালাম দিয়েছে এবং বলছে যে আমি কি আসতে পারি। এখানে আমি কমেন্টটা লিখে দিয়েছি, যেহেতু দরজা থেকে বোর্ডের স্থান কাছাকাছি ছিল। অনেক সময় দরজা থেকে বোর্ডের স্থান অনেক দূর হতে পারে, তখন এখানে সালামটা না দিয়ে সালামটা ভিতরে গিয়ে দেওয়াই ভালো, তাই না? আচ্ছা, দেখেন, তারপরে বোর্ড বলছে যে আসেন। তো ওই ভাই সাবলীল ভাবে বোর্ডের সামনে গিয়ে দাঁড়াইছে, 2 কদম দিয়ে বোর্ডের সামনে গেল। দাঁড়ানোর সাথে সাথে বোর্ডের একজন বলল যে বসুন। তো চেয়ারে উনি বসলো। উনি আবার বললো যে থ্যাংক ইউ স্যার। যিনি বসতে বললেন তার দিকে একটু তাকায়া
মানে এটা ইনস্ট্যান্ট আই কন্টাক্ট আর কি, জাস্ট একদম তাক করে থাকিয়ে ব্যাপারটা এরকম না, জাস্ট আই কন্টাক্ট মেনটেন করে উনি বসে গেল। তো বোর্ড বলতেছে আপনার নাম কি, উনি নাম বললো। জিজ্ঞেস করতেছে আপনার জেলা কোথায়, উনি ওনার জেলার নাম বললো। বোর্ড বলতেছে আপনি কি করেন। দেখেন এটা একটা খুব কমন প্রশ্ন, এটা করবেই, এটা আপনাকে করবে, এটা মিস হবে না। আমি এখানে দুইটা রিয়েল ভাইবা দিয়েছি, দুইটার মধ্যে দুইজনেই বললো যে আমি কি করি এটা জিজ্ঞেস করবো। ঠিক আছে। তো ওই ভাইটা আবার একটা কর্পোরেট জব করে, একটা কোম্পানিতে, একটা গার্মেন্টস কোম্পানিতে উনি বললো অ্যাকাউন্টস হিসেবে আছে। তো উনি প্রতিষ্ঠানের নাম বললো, ওই প্রতিষ্ঠানে চাকরি করেন, ওই প্রতিষ্ঠানের নাম ও পদবি কি পোস্টে আছেন এটাও বললো। উনি অ্যাকাউন্টস পোস্টে ছিল এবং ট্যাক্স ফাইল করতো, যে কারণে ওনাকে প্রশ্ন করা হয়েছে ট্যাক্স সম্পর্কিত। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কি, তো ওই প্রতিষ্ঠানের নাম শুনে আবার ওই প্রতিষ্ঠাতার নাম জিজ্ঞেস করলো। তো উনি আবার প্রতিষ্ঠাতার নামও বললো। ঠিক আছে, এটা রেলেভেন্টলি চলে আসছে হয়তো, বা এই প্রশ্ন কত জানতে আগ্রহী হয়েছে যে কোম্পানিটা কার, হয়তো তার পরিচিত কারোর হইতে পারে বা এরকম, এই জাতীয়ই বললো আর কি। তো বোর্ড বললো, সরাসরি প্রশ্নে চলে গেছে, যদি কোনো ব্যক্তি আয় গোপন করে আর তা যদি আয়কর কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারে, সেক্ষেত্রে ওই ফাইল কোন ধরন, কোন দ্বারাই ওপেন করা হয়। 2017 সালে, তো তখন আয়কর অধ্যাদেশ ছিল, তখনই 93 ধারায় ওপেন করা হইতো। উনি আবার এই আনসারটা পারছে। এখন আয়কর আইনে কিন্তু 212 ধারা, আমরা যেটা বলছিলাম, গত ক্লাসে আলোচনা করেছিলাম, হ্যাঁ? অপ্রদর্শিত যদি কোনো ভুল ত্রুটি ইনকাম ট্যাক্স অফিস নিশ্চিত করতে পারে, তাহলে কিন্তু 212 ধারায় ফাইলটা ওপেন করা হয়, মানে কার্যক্রম নেওয়া হয়। এটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ। আপনি যদি কর দিবসের, আরেকটা প্রশ্ন করলো, আপনি যদি কর দিবসের পর কর রিটার্ন জমা করেন, সেক্ষেত্রে আপনি কি ধরনের অব্যাহতি পাবেন। এই প্রশ্নটা করলো বোর্ড। প্রার্থী বললো না, কোনো অব্যাহতি পাবো না, যেহেতু কর দিবসের পরে, তখন তো কর দিবস ছিল। পরের প্রশ্ন ছিল, আপনি যদি নিজ কর রিটার্ন জমা দিতে চান তাহলে করণীয় কি। বলতেছে ধার্যকৃত কর সম্পূর্ণভাবে পরিশোধ করে আমাকে রিটার্ন জমা দিতে হবে। খুব সুন্দর একটা আনসার দিয়েছে ওই মুহূর্তে। ঠিক আছে, অ্যান্সারটা আমার কাছেও পছন্দ হয়েছে, ভাইবা বোর্ডের ওনারাও খুব খুশি হয়েছিল, ওনার লাইনটা সুন্দর ছিল। উনি বলতেছে আমি এই কথাটাই বলেছিলাম, ধার্যকৃত কর সম্পূর্ণভাবে পরিশোধ করে আমাকে আয়কর রিটার্ন দিতে হবে, মানে কোনো কর বকেয়া রাখা যাবে না, উনি এটাই বোঝাতে চাচ্ছে। পরে বোর্ড থেকে প্রশ্ন করা হলো যে আয়কর অধ্যাদেশে 126 ধারার বিষয় কি। উনি হয়তো বা জানতো, কিন্তু ওই মুহূর্তে ওনার এটা মনে আসতেছিল না, বা এটা রিকল করতে পারতেছিল না। উনি বললো স্যার, সরি স্যার, এই মুহূর্তে মনে করতে পারছি না। পরে প্রশ্নগুলো, রিটার্নের ভিত্তিতে কর পরিশোধের ব্যর্থতায় কোন ধারায় জরিমানা করা হয় জানেন। উনি আবার এটা জানতো, উনি বললো যে 127 ধারায়, তখন আয়কর অধ্যাদেশে 127 ধারাই ছিল। এখন অবশ্য 260 ধারা, এখন অবশ্য অন্য আরেকটা ধারা। আমরা অবশ্য আজকে এখানে আলোচনা করছি, রিটার্নের ভিত্তিতে যদি কর দিতে কেউ ব্যর্থ হয়, তাহলে 271 ধারায় জরিমানা করা হয়। আগে ছিল যেটা, ওই যে 127 ধারায়, হ্যাঁ। রিটার্নের ভিত্তিতে কর পরিশোধের ব্যর্থতায় কোন ধারায় জরিমানা করা হয়, অধ্যাদেশ অনুযায়ী 127 ধারায়। ঠিক আছে, এখন 271 ধারায়। এতটুকুর পরে ভাইবা বোর্ড থেকে বললো ঠিক আছে, আপনি আসতে পারেন। তো উনি বললো ধন্যবাদ স্যার, ধন্যবাদ বলে চলে আসলো। কিছুদিন পর যখন রেজাল্ট দিল, উনি ভাইবা পরীক্ষা উত্তীর্ণ হলো এবং ওনাকে সনদ প্রদান করা হয়েছে। এটা ছিল ওনার ভাইবা। খুব জটিল ইস্যু না, উনি কিন্তু প্রশ্ন একটা পারে নাই। ঠিক আছে, হচ্ছে ব্যাপার। সো না পারলেও কোনো সমস্যা নেই। পরের জনের অবস্থা আরো খারাপ ছিল। তারপরে উনি কিন্তু রিয়েল ভাইবা টু, যেটা এখানে আমরা দেখি আলোচনাটা কি ছিল, আইটিপি ভাইবা 2012 সালে এই ভাই আইটিপি সনদ অর্জন করছে। ওনার নাম হচ্ছে আতিকুর রহমান। আর ওনার ভাইবার স্থান ছিল করঞ্চল 1, ঢাকা, দ্বিতীয় দ্বিতীয় 12তলা সরকারি ভবন, সেগুনবাগিচা। 2012 সালে ভাইবা হয়েছে। ভাইবা বোর্ডে ছিলেন, উনি বলতেছে আমাদের ভাইবা বোর্ডে একজন উকিল ছিল। এর মানে এখানে কে কি ছিল দেখেন, একজন অতিরিক্ত কর কমিশনার, একজন যুগ্ম কর কমিশনার, আর একজন, এই যে পরের জন দেখেন কি, আর একজন ঢাকা টেক্সাস বারের সিনিয়র সদস্য। তাহলে টেক্সাস বারের সদস্যরাও অনেক বোর্ডে থাকবে।
প্রত্যেক বোর্ডেই থাকার কথা, হয়তো অনেক সময় মিস হইতে পারে ওনারা, এগুলো ব্যাপার। হ্যাঁ, তাহলে ওনার ভাইবা বোর্ডেও 3 জন ছিল, আর ওনার ভাইবার ব্যক্তিটা ছিল 7 থেকে 8 মিনিট 2012 সালে। ঠিক আছে। তো উনি গেল, সিরিয়াল আসলো ওনার, উনি বললো মে মে আই কাম ইন স্যার। শুরুতে একটু লাউডলি বললো মে আই কাম ইন স্যার, কারণ দরজাটা লাগানো ছিল। তো অফিসের সাপোর্টিং স্টাফ একজন দরজা খুলে দিল, ভাইবা বোর্ড দরজা থেকে খানিক দূরত্ব হয়, বোর্ডের কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে সালামও দিল। তাহলে দরজায় ঠিক দরজাটা খুলে দেওয়ার সাথে সাথে উনি বললো মে আই কাম ইন স্যার। উনি যা করছে সেটা এখানে লেখা হয়েছে, মে আই কাম ইন স্যার, সালামটা দেয় নাই, বলছে মে আই কাম ইন স্যার। হয়তো বা ইশারা দিয়ে বললো যে ঠিক আছে আসেন। উনি বুঝে ফেলছে যে ওনাকে যাওয়ার জন্য বলছে। তো একটু দরজা থেকে ভাইবা বোর্ডটা একটু, মানে এই রুমটা একটু বড় ছিল। হ্যাঁ, যে কারণে উনি আহ, ভিতরে ঢুকে ঠিক ভাইবা বোর্ডের সামনে সামনে গিয়ে দাঁড়িয়ে সালাম দিল আর কি। হ্যাঁ, আসসালামু আলাইকুম বললো। ঠিক আছে? কথাটা কমেন্টে লেখা আছে। তো বোর্ড আবার সালামের জবাব দিল এবং বসতে বললো, ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম, বসেন। অনেক সময় বড় বড় স্যারেরা মাথা নাড়ালেই মনে হয় যে সালাম নিয়েছে। হ্যাঁ, ওনারা শুনলে আরো অনেক সময় অস্তেও বলতে পারে। জাস্ট এটা কনসার্ন উনি বুঝিয়েছে যে উনি সালাম নিয়েছে এবং বসতে বলল। প্রার্থী ওই ভাই আবার খুব নার্ভাস অনুভব করতেছিল। হ্যাঁ, এটাই বললো যে আমি খুব টেনশনে পড়ে গেছিলাম। উনি বসছে, বৈশা খুব নার্ভাস, মানে একদম টেনশনে পড়ে গেছে, কি না কি হয়। তো এটা ভাইবা বোর্ড বুঝতে পারছে। যাই হোক, ভাইবা বোর্ড সরাসরি প্রথম যে প্রশ্ন করছিল সে বলছিল যে ভাইবা বোর্ড থেকে বলা হয়েছিল আপনার বয়স কত চলে। তখন ওনার বয়স প্রায় 37। উনি বলছে স্যার 37 বছর। বলে যে আপনার নাম কি, দেখেন আপনার নাম কি আর আপনি কি করেন, এই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে। তো নাম বললো ওনার, আবার নামের অর্থটাও জেনে যায়। হ্যাঁ, অনেক সময় নামের অর্থ জিজ্ঞেস করতে পারে। অনেক হিউমিরিস্ট স্যার থাকতে পারে ভাইবা বোর্ডে। ভাইবা বোর্ডে তো কার কপালে কোন স্যার পরে বলা যায় না। অনেক সময় খুব সিম্পেথেটিক স্যার থাকতে পারে, হিউমিরিস্ট স্যার থাকতে পারে, অনেক সময় খুব রাগী স্যার থাকতে পারে। কেমন স্যার সেটা তো কথা বললে হয়তো বোঝা যাবে। ঠিক আছে। অনেক সময় আপনি ভাইবা এনজয় করবেন, এত ভালো স্যার পড়বে আপনি এনজয় করবেন। আপনার সাথে উনি ইনফরমেশন শেয়ার করা শুরু করবে, এমন হতে পারে। তো উনি নাম বললো, পরে প্রশ্ন করলো যে আপনি কি করেন। তো উনি আবার তখন বেকারই ছিল। উনি বললো যে স্যার একটা প্রতিষ্ঠানে জব করতাম, 6 মাস পূর্বে জবটা ছেড়ে দিয়েছি, এখন নতুন একটা জব সার্চ করছি, কথাটা বললো। তো বোর্ড বললো আপনি যদি আইটিভি সনদ পান তাহলে তো আপনাকে অনেক কর্পোরেট প্রতিষ্ঠান ফুল টাইম কাজে অফার করবে এবং ভালো স্যালারি দিবে। ঠিক আছে, এটা আবার বাবুর থেকে একজন বললো। তো এই প্রার্থী বললো স্যার আমি আইটিভি সনদ পেলে চেষ্টা করবো ফুল টাইম কনসালটেন্সি করতে। ঠিক আছে। মানে বোর্ড ওনাকে এটা বোঝাইতে চাচ্ছিল যে আপনি যদি আইটিভি সনদ নিয়ে আবার আরেকটা চাকরিতে ঢুকে যান তাহলে তো আপনি সার্ভিসটা তো ফুল টাইম দিতে পারবেন না। তো এটার উত্তরে আবার উনি এটা বললো। পরে প্রশ্ন করলো আপনি আয়কর অধ্যাদেশ পড়েছেন। তো উনি বললো জি স্যার পড়েছি। বোর্ড প্রশ্ন করলো আপনি বলুন তো রিটার্ন কোন দ্বারাই সাবমিট করতে হয়। 82 দ্বারাই। বেতন খাতে আয় কোন দ্বারে বলা আছে। 21 দ্বারে। আপনি তো দেখি আয়কর অধ্যাদেশ ভালোই পড়েছেন। তো উনি আবার একটু চুপ চুপ ছিল ওই মুহূর্তে। রিটার্ন তৈরি করেছেন কখনো। না স্যার তৈরি করিনি। রিটার্ন তৈরি করা তো শিখতে হবে, তা না হলে তো আপনি কনসালটেন্সি করতে পারবেন না। প্রার্থী বলতেছে শিখে নিব স্যার। আপনার জেলা কোথায়। এখানে আবার জেলার নাম এসে পরে জিজ্ঞেস করছে। ঠিক আছে। সে ওনার জেলার নাম বললো। পরে বলছে আপনার জেলার একটা দর্শনীয় স্থানের নাম বলুন। তাহলে নিজ জেলা সম্পর্কে আপনাকে জানতে হবে। ঠিক আছে, এটা প্রমাণ করে দেয়। তো উনি ওনার এলাকার দর্শনীয় জায়গাটার নাম বললো। পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করছে, পরিবারে কি কি আছে। পরিবারের সদস্যদের কথা বললো উনি। ভাই বাবু বললো ঠিক আছে। উনি বললো থ্যাংক ইউ স্যার।
পরবর্তীতে ফলাফল হলো বাই বাই উত্তীর্ণ, আর উনি সনদ পেয়েছে। তো ভার্সেটাইল কোয়েশ্চেন আসতে পারে, কি কোয়েশ্চেনটা সিচুয়েশন দেখে কিন্তু আপনাকে আনসার দিতে হবে। কি আসে এক্সাক্ট সেটা কিন্তু বলা যায় না। কি জিজ্ঞাসা করে ওই মুহূর্তে যিনি ভাইবা নিচ্ছেন উনি কি চিন্তা করে কি জিজ্ঞেস করবেন আপনাকে, সেটা তো আল্লাহ পাক ছাড়া আর উনি ছাড়া কেউ জানেন। আর ওই মুহূর্তে উনি কোন জিনিসটা মনে করতে পারবেন, কোন প্রশ্নটা, ওইটা হয়তো আপনাকে জিজ্ঞেস করবেন। ব্যাপারটা অনেকটা এরকম, তাই না? ঠিক আছে, আমরা আমাদের যে 20টা বিষয় ছিল, 20টা বিষয় কিন্তু এই পর্যন্ত ছিল। এখন বিবিধ একটা বিষয় নিয়ে আমি কিছু ব্যাপার এখানে অ্যাড করে দিচ্ছি। বিবিধ বিষয়ে কি আছে দেখেন। আয়কর কর্তৃপক্ষের এই লিস্টটা আপনারা একটু জেনে রাখবেন। জাতীয় রাজস্ব বোর্ডের যে আয়কর কর্তৃপক্ষ, যে চেয়ারম্যান, মুখ্য কর কমিশনার, মহাপরিচালক, কর কমিশনার আপিল, কর কমিশনার বৃহৎ করদাতা ইউনিট, এরকম একটা সিরিয়াল এখানে আছে। ঠিক আছে, এই সিরিয়ালটা আপনারা দেখে রাখবেন। 2 নম্বরে দেখেন কিছু জরিমানার কথা বলা হয়েছে। এই জাতীয় যেহেতু এক কথায় জরিমানার উত্তরগুলা দেওয়া যায়, এই জন্য এগুলা জিজ্ঞাসা করতে পারে, রিলেভেন্ট। আয়কর আইন 2023-এর ধারা 266 অনুযায়ী রিটার্ন দাখিলে ব্যর্থতার জন্য জরিমানা করা হয়। এটা এটা মুখস্থ রাখবেন। এরপর 3 নম্বরে আয়কর আইন 2023-এর ধারা 267 অনুযায়ী বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে জরিমানা করা হয়। মানে 266 অনুযায়ী বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে হিসাব রক্ষণ না করলে জরিমানা করা হয়। বুঝতেছেন বিষয়টা? আয়কর আইন 2023-এর ধারা 268 অনুযায়ী জাল করদাতা শনাক্তকরণ নম্বর টিআইন, মানে কারো কেউ যদি জাল টিআইন ব্যবহার করে থাকে তাহলেও কিন্তু তার জরিমানা করা হয়। এটা 268 ধারা অনুযায়ী। 269 ধারা অনুযায়ী অগ্রিম কর পরিশোধে যদি কেউ ব্যর্থ হয় তাহলে 269 ধারা অনুযায়ী জরিমানা করা হয়। 270 ধারা অনুযায়ী নোটিশের অমান্যতার জন্য জরিমানা করা হয়। ঠিক আছে। আর 271 অনুযায়ী রিটার্নের ভিত্তিতে কর পরিশোধ ব্যর্থতার জন্য জরিমানা করা হয়। বুঝতে পেরেছেন? আর 272 ধারা অনুযায়ী আয় গোপন করিবার জন্য জরিমানা করা হয়। এগুলো মুখস্থ করে ফেলবেন একদম টোটালি। আর 273 অনুযায়ী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কর্তৃক জাল নিরীক্ষা প্রতিবেদন প্রণয়নের জন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে জরিমানা করা হয়। তাহলে একটা কোম্পানি যদি একটা একটা অ্যাকাউন্টস একটা কোম্পানি যদি অডিট করায় নিয়ে আসে একজন সিএ দ্বারা বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দ্বারা, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তো স্বাভাবিকভাবে ওই অ্যাকাউন্টস তৈরি করে দেয়। আর ওনারা ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট স্বাভাবিকভাবে যদি ওরা জালিয়াতি করে কোনো কারণে, ওদের ক্ষেত্রে যে জরিমানাটা ইনকাম ট্যাক্স করে সেটা 273 অনুযায়ী। আর 274 ধারা অনুযায়ী জাল নিরীক্ষা প্রতিবেদন দাখিলের জন্য, আর ইনকাম ট্যাক্স ফাইলে আইসা ওই অডিট প্রতিবেদনটা জমা দিচ্ছে কি করদাতা, তখন 274 অনুযায়ী ওই জাল নিরীক্ষা প্রতিবেদন দাখিলের জন্য সে যে সাবমিশন করছে এই জন্য জরিমানা করা হবে। আর এই জাল নিরীক্ষা প্রতিবেদনটা যে প্রণয়ন করছে, তৈরি করছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের উপর জরিমানা করা হবে 273 ধারা অনুযায়ী। বুঝতেছেন ব্যাপারটা? আর 275 ধারা অনুযায়ী কর পরিশোধে খেলাপি, মানে কেউ যদি কর পরিশোধে ব্যর্থ হয়, বারবার ইনকাম ট্যাক্স অফিস তাকে চিঠি দিচ্ছে কিন্তু সে কর দিচ্ছে না, তাহলে জরিমানা করতে পারে। এটা 275 ধারা অনুযায়ী হয়। প্রশ্ন হতে পারে নিজ সম্পর্কে, আপনার নাম ঠিকানা ইত্যাদি জিজ্ঞাসা করতে পারে ভাই ভাই। আপনার নিজ পরিবার সম্পর্কেও তথ্য চাইতে পারে। আপনার কয় ছেলে মেয়ে, যেহেতু এখানে অনেকে ওল্ড এজ আছেন, পরিবার সম্পর্কে জানার কৌতূহল জাগতে পারে ভাই বাবুরের কারো। প্রশ্ন করলে তখন এগুলো আনসার কিন্তু আপনাকে যথাযথভাবে দিতে হবে, অ্যাভয়েড করা যাবে না। আপনার নিজ জেলা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে, আপনার জেলায় গুরুত্বপূর্ণ স্থান, বিখ্যাত ব্যক্তি, হয়তো আপনি এমন এলাকার মানুষ বা এমন জেলার নাম বললেন, ওই জেলাতে ওনার বাড়ি, অথবা ওই জেলাতে উনি একবার বেড়াইতে গেছে, তখন দেখা যাচ্ছে যে ওই এলাকার সম্পর্কে ওনার জানতে কৌতূহল তৈরি হইতে পারে ওই মুহূর্তে, তখন এটা জিজ্ঞাসা করতে পারে। এটাও কিন্তু ভাইবার একটা পার্ট। যাই হোক, এতটি ছিল এই ব্যাপারগুলাই ছিল আমাদের আসলে আলোচনার বিষয়। আমরা কিছু প্রশ্ন নিব, দেখি মেসেজে কি প্রশ্ন অনেকে হয়তো করছে।
আচ্ছা, আরেকজন প্রশ্ন করছে 2026-27 এ 3,75,000 টাকা কেন? মানে এখন অর্থ অধ্যাদেশ 2025-এর মাধ্যমে 2026-27 কর বছরে কত টাকা স্ল্যাব রেট হবে এটা ভূতাপেক্ষ করে দেওয়া হয়েছে, মানে আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে। স্বঘোষণাপত্র কি সত্যায়িত করার দরকার আছে? না, স্বঘোষণাপত্র সত্যায়িত করার দরকার নাই। ফটো কি অ্যাটেস্টেড করে নিচে নিয়ে যেতে হবে নাকি ভাই? হ্যাঁ, হ্যাঁ অবশ্যই ফটো অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন, মানে ছবি অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন, ছবি অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি শেয়ারটা স্টপ করে দিচ্ছি, তাদের কাছ থেকে কিছু প্রশ্ন নিব। আর কারো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই নিব, আপনার হ্যান্ড রাইজ করবেন। অনেকেই করছে, আমি জিজ্ঞাসা করতেছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, ভাইবা বোর্ডে স্যাররা কি কোনো কিউ লিস্ট, মানে কি কিউ লিস্ট সাথে রাখেন নাকি যখন যেটা মনে হয় তাই জানতে চাই? ও হ্যাঁ, আচ্ছা, মানে প্রশ্নের কোনো তালিকা ওনাদের হাতে থাকে কিনা? বেশিরভাগ ক্ষেত্রে থাকে না। আমি আমার লাইফে অনেকগুলা ভাইবা দেওয়া হয়েছে, আমি দেখেছি স্যাররা সামনে কিছু থাকে না, ওইটা স্যারদের দুর্বলতা প্রকাশিত হয়, যে কারণে ওনারা কিছু রাখে না। মানে প্রশ্নে প্রশ্নের তালিকা রাখে না, যেটা দেখে দেখে আপনাকে প্রশ্ন করতেছে। উনি ওনার এক্সপার্টনেস, উনি ওনার দক্ষতা আপনি ভাইবা ক্যান্ডিডেট হিসেবে আপনার সামনে জাহির করার জন্য অন্তত এটা অ্যাভয়েড অ্যাভয়েড করে। আবার অনেক স্যাররা কম্পিউটার সাথে রাখে, তখন ওখান থেকে হয়তো বা গুগলে সার্চ দিয়ে কোয়েশ্চেন করতে পারে, বা আইনটা সামনে রেখে প্রশ্ন করতে পারে, সেটা ভিন্ন ব্যাপার। তো বেশিরভাগ ক্ষেত্রেই ওনারা যেটা মনে আসবে এটাই জিজ্ঞেস করবে, বা আগে থেকে স্থির করে রাখবে যে আমি এগুলো জিজ্ঞেস করবো। বুঝতে পেরেছেন? আচ্ছা, আরেক ভাইয়া বলছে, আজ তো শেষ ক্লাস, এরপরে কি কোনো সাপোর্ট পাওয়া যাবে, আর কোনো সাজেশন আসে কি? অবশ্যই সাপোর্ট পাওয়া যাবে, আজীবন সাপোর্ট দেওয়া হবে। আপনারা এই গ্রুপে থাকবেন, আমরা সম্ভবত ভাইবা বেশ কয়েকদিন যাবত হতে পারে, 1 সপ্তাহ বা আরো বেশি, 10-12 দিন। তো প্রথম দিন যে ভাইবা গুলো হবে, প্রথম দিনই তো আর সবার এখানে যারা আছেন সবারই প্রথম দিনে ভাইবা শেষ হয়ে যাবে না। এখান থেকে যারা প্রথম দিন ভাইবা অ্যাটেন্ড করবেন, তারা আপনাদের মানে এক্সপিরিয়েন্সটা এসে আমাদের এই গ্রুপটাতে শেয়ার করবেন, তাতে হয়তো হবে কি বাকিরা একটু সহজ হবে আসলে কি ধরনের কোয়েশ্চেন করেছিল। এটা খুব সত্য, ট্রাস্ট মি, যে এখানে যারা আছেন প্রত্যেকেই ইনশাল্লাহ আইটিভি সনদ পাবেন, বাই বাই উত্তীর্ণ হবেন। অল্প কিছু সংখ্যক প্রার্থী বাদ যাবে, সেই সংখ্যাটাই যাতে আপনারা না থাকেন সেটা আমরা প্রত্যাশা করি, আর থাকবেন না ইনশাল্লাহ। একটু সতর্ক থাকলেই থাকবেন না ওইখানে।